54. বাইনারি প্লেট আর এখান থেকে আউটপুটটা দেখার জন্য আমরা কি কি দেখছিলাম? হেডিং টেক্সট, অ্যাঙ্কর ট্যাগ, ইমেজ আর অডিও ভিডিও দেখাচ্ছি না অডিও ভিডিও দেখাচ্ছি অডিও ভিডিও হলো আপনার একটা গভর্নমেন্ট ওয়েবসাইটের ক্রিয়া মন্ত্রণালয়। এগুলো আছে দেখবেন একটা জায়গায় মানে মিউজিক দেওয়া থাকে, সাথে কিছু কন্ট্রোল দেওয়া থাকে আমার সোনার মোবাইল টানার জন্য এই টাইপের। তো অনেক ওয়েবসাইটে মিউজিক অ্যাড করার অডিও বা একটা মিউজিক প্লেয়ার, ঠিক আছে? তো মিউজিক প্লেয়ার অ্যাড করার জন্য অডিও ইউজ করা হয়। স্যার অডিওর জন্য আপনার যে কোনো একটা অডিও ফরম্যাট লাগবে। অডিও ফরম্যাটও কয়েকটা হয়, আপনার MP3 হয়, MKV আর কি ফরম্যাট যেন আছে অডিও ফরম্যাট। এই যে WAV, AIFF, FLAC, SLC এগুলো থেকে এগুলো ইউজ করা বেশি ভালো। YLOG, MP3, AAC, OGG এগুলো বিভিন্ন টাইপের ফরম্যাট থাকে। যে কোনো একটা স্যাম্পল অডিও নিতে পারেন। এখানে স্যাম্পল অডিও লিংক সার্চ করেন। আপনারা যখন ওয়েবসাইটে অডিও ইউজ করবেন তখন তো আপনার অডিও ফাইল থাকবে, বা রেকর্ড করে নিতে হবে না, তো রেকর্ড করে দিবে কেউ একজন। যে কোনো একটা ফাইল থাকবে, একটা MP3 ফাইল অথবা যে কোনো একটা ফরম্যাটের ফাইল, একটা ফাইল থাকবে। আর এখন যদি কোনো ফাইল নাই, আমরা জাস্ট একটা স্যাম্পল ডেমো একটা ফাইল পাওয়া যায়। sample audio files, then you can get MP3 file download করে নিন। So back to the next একটা ফাইল ডেমো ফাইল, এটা এখান থেকে ডাউনলোড করে আমাদের যে ক্লাস 4 আছে, এই যে ক্লাস 4, এটার ভিতরে একটা ফোল্ডার বানাবেন অডিও নামে।
যেটার ভিতরে ওয়েবসাইটের যত সব অডিও আছে সব অডিও থাকবে। নামগুলোরও সেম ইমেজের মতো যে হাবিজাবি নাম রাখা যাবে, সিম্পল নাম রাখতে হবে যেটা লিখতে সহজ। স্যাম্পল ডট একটা এমপি3 ফাইল। এখন এখানে সে ইউজ করতে হবে অডিওর জন্য অডিও ট্যাগ, এরকম অডিও ট্যাগ। অডিও ট্যাগ অডিও আর ভিডিও এই দুটো ট্যাগ দুই ভাবে ইউজ করা যায়। দুইটা ভাবে ইউজ করা যায়। একটা ভাবে ইউজ করা হলো আপনার এই যে এরকম নরমালি অডিও সোর্স, এখানে আপনি বলে দিলেন যে অডিওর মধ্যে স্যাম্পল ডট এমপি3, ঠিক আছে। এখন ওয়েবসাইটে কিছু আসবে, ওয়েবসাইটে অডিও এবং ভিডিও দুটার ক্ষেত্রে মনে রাখতে হবে যে আপনি যদি আউটপুট দেখতে চান আপনাকে একটা কন্ট্রোলার অ্যাড করতে হবে। কন্ট্রোলস এটা একটা অ্যাট্রিবিউট, মানে ট্যাগের জন্য এক্সট্রা একটা অ্যাট্রিবিউট কন্ট্রোলস। এই কন্ট্রোলসটা কি করে, ওই যে কন্ট্রোলার গুলো আপনার প্লে করা, পজ করা, এই ভলিউম কমানো বাড়ানো, এই টোটালটাকে বলা হয়েছে কন্ট্রোলার। এই কন্ট্রোলারটাকে অ্যাক্টিভ করার জন্য কন্ট্রোলসটা লাগে। কারণ কন্ট্রোলস ছাড়া অডিওর তো কোনো ভিজুয়াল কিছু নাই। ভিডিও হইলেও মনে করেন যে ঠিক আছে একটা থাম্বনেল দেখা যাবে, কিছু একটা দেখা যাবে, অডিওর তো কোনো ভিজুয়াল নাই। ঠিক আছে, যখন আপনি এটা কন্ট্রোলস ইউজ করবেন তখন আপনি ওটার যে কন্ট্রোলার সহ আউটপুটটা দেখতে পাবেন। ঠিক আছে, এই জন্য যদি কন্ট্রোলসটা না দেন আপনার অডিওর কোনো আউটপুটই আসবে। ঠিক আছে, এর জন্য অবশ্যই কন্ট্রোলস চালাবেন। ঠিক আছে, কন্ট্রোলস দিলে আপনি যে অডিওটা দিচ্ছেন ওইটাই আপনার মনে করেন যে কন্ট্রোলার সহ ওই যে প্লে করা, পজ করা, ভলিউম মানে আগে পরে নেওয়া, ভলিউম কমানো বাড়ানো এবং এখান থেকে প্লেব্যাক স্পিড কন্ট্রোল করা। ইউজার কমাইতে পারে, স্পিড বাড়া কমাই দিতে পারবে। ঠিক আছে, এটা হলো একটা। সেম অডিও আরেকটা ভাবে শো করানো যায়, ওটা হলো আপনার মাল্টিপল সোর্স থাকলে। ধরেন আমার একটা সোর্স এখানে এমন থাকলো যে শুধু একটা অডিও ট্যাগ নিয়ে, খালি অডিও ট্যাগ, এই যে এসআরসি তে এই জায়গায় দিলাম না, এসআরসি তে এই জায়গায় না দিয়ে আমি এখানে আলাদা একটা সোর্স ট্যাগ ইউজ করব। এটা অডিও আনার জন্য ইউজ করা হয়। কারণ একটা অডিও মধ্যে আমি সোর্স এসআরসি অ্যাট্রিবিউট ইউজ করে দিছি। আর আরেকটা হলো অডিও শুধু একটা খালি ট্যাগ থাকে, মাঝখানে আলাদা একটা স্পেশাল ট্যাগ সোর্স ট্যাগ, এটা সিঙ্গেল ট্যাগ। দুটোর মধ্যে তেমন কোনো ডিফারেন্স নেই। এটা মূলত এমন ক্ষেত্রে ইউজ করা হয় যখন বড় স্কেলে কোনো ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশন তৈরি করা হয়। অনেক সময় খেয়াল করুন, ধরেন আমার কাছে একটা ছবি আছে, যে 10 এমবির একটা ছবি, লাস্ট ক্লাসে কোনো ইমেজ ফাইল থাকে এখানে, এই যে ইমেজেসের মধ্যে এই যে car.png, এটা ডাইমেনশনটা দেখছেন কত বাই কত? 8000 বাই 200, মানে 8000 বাই 2500 সামথিং। এটা আমার এই বড় স্ক্রিনে খুব ক্রিস্টাল ক্লিয়ার লাগতেছে। ঠিক আছে, এই সাইজটা যদি আরো ছোট হইতো তাহলে এখানে ফাটা ফাটা লাগতো না? ধরেন 10 পিক্সেল বাই 10 পিক্সেলের ছবি যদি আমি এত বড় জুম করতাম একদম ফেটে যেত। কিন্তু এই জন্য মানে বড় স্ক্রিন এটা খুব সুন্দর লাগতেছে, একদম ক্রিস্টাল ক্লিয়ার। আবার এই সেম জিনিসটাই আমি যদি মোবাইলে দেখি, মোবাইলে কিন্তু ক্রিস্টাল ক্লিয়ার দেখাবে, ক্রিস্টাল ক্লিয়ার, বাট মোবাইলের জন্য কি আমার আদৌ এরকম 8000 বাই 2500 পিক্সেল দরকার ছিল? একটা মোবাইল সর্বোচ্চ কত পিক্সেল হবে? 300-400 পিক্সেল। ওইখানে আমি সর্বোচ্চ হয়তো 500 বাই 500 একটা ছবি যদি দিতাম আমার জন্য এনাফ। 500 বাই 200, 500 বাই 250 এরকম হইলে কিন্তু এনাফ ছিল, অথবা 800 বাই 250, এটা হলো 8000 বাই 2500, ওটা ছিল 800 বাই 250 হইলে এনাফ। এখন এটা দিলে যে সমস্যা হবে এমন না, বাট ওইটার জন্য যদি আমি 800 বাই 250 ইউজ করতাম তাহলে আমার হয়তো বা স্পিডটা একটু বেশি লোড হতো, তাড়াতাড়ি লোড হতো, মানে ফোনে, হ্যাঁ ফোনে একটু তাড়াতাড়ি লোড হতো, যেহেতু ফোনে আমার এই 8000 বাই 2500 ছবিটা লোড হইতে অনেক টাইম নেবে। ওই জন্য আমি ওইখানে ছোট ইমেজ ইউজ করতে পারতাম। ধরেন আমি ডিভাইসটা সেরকম আলাদা আলাদা করে দিলাম, একই ইমেজ, জাস্ট সাইজ চেঞ্জ করা। একটা ইমেজ ধরেন এই ইমেজটা, এটা ধরেন আরো একটা এরকম ভার্সন ইউজ করলাম, কার কপি। ঠিক আছে, এটা যদি আমরা একটু এডিট করি এখান থেকে, এডিট এডিট এডিট, এই যে এডিট পেজ 8000 বাই 2500, এটা আমরা রিসাইজ করি, না রিসাইজ অপশন আছে না, এই যে 8000 বাই 2500, এটা আমরা
800 থেকে মনে করেন কত নিয়ে আসলাম 800 বাই 25 ওকে ফাইল এই ইমেজটার সাইজ কত 1.81 MB আর এটার সাইজ 114 GB এই জিনিসটা আমার পিসির জন্য ল্যাপটপের জন্য ঠিক আছে এই জিনিসটা আমার মোবাইলের জন্য ঠিক আছে যে মোবাইলের জন্য পারফেক্ট এই যে মাল্টিপল একই ইমেজ কিন্তু আমি ডিভাইস ভেদে কি করতেছি আলাদা আলাদা ইমেজ ইউজ করতেছি একই ইমেজ ডিভাইস ভেদে আলাদা আলাদা সাইজ কমাই ইউজ করতেছি কোনো সাইজের কোনো চার্ট আছে না চার্ট এটা ছবি অনুযায়ী ডিপেন্ড করে এখন ইউজার চাইলো যে আমার এরকম একটা ব্যানার লাগবে যেটা ফুল স্ক্রিন তাহলে সেটা বড় ছবি দিবে আবার সেটা ছোট একটা আইকন কাস্টম আইকন অনেকে বানায় দেয় ওয়েবসাইটে যে ডাউনলোড বাটন গুলো আমরা দেখি এই যে এই প্লেয়ার বাটন এই বাটনটা এটা অনেকে নিজের মতো করে বানায় নেয় তখন আবার ছোট ছোট ইমেজ 10 পিক্সেল ওই যে উপরে যে ফ্যাব আইকন গুলো নিজে বানায় নেয় তো এটা সাইজ অনুযায়ী ভ্যারি করে ঠিক আছে এটা আপনি যখন গ্রাফিক ডিজাইনারে বলবেন যে আমি কোন জায়গায় ইউজ করতে চাই তখন সে ওই অনুযায়ী একটা আনুমানিক বলে দিবে তাহলে এখানে আপনি এভারেজ এরকম ইউজ করতে পারেন ঠিক আছে ফিক্স চার্ট নাই তবে একটা আনুমানিক থাকে যেমন ব্যানার বা এই টাইপের কিছু হইলে আপনার 1200 পিক্সেল উইথ থাকে 1200 থেকে 1400 স্ক্রিন সাইজ মোবাইলের জন্য হইলে আপনার 400 অনুযায়ী 1200 দিলেই তো চলে আসবে হ্যাঁ ঠিক আছে তো তখন এরকম মাল্টিপল সোর্স ইউজ করা হয় মানে যে এই ফরম্যাট এরকম টাইপের ফরম্যাট ইউজ করা ঠিক আছে তখন আর কি ওই জাভাস্ক্রিপ্ট দিয়ে করে কি এই সোর্স গুলো আপনার মানে এক এক টাইম এক একটা দেখায় মোবাইলে থাকলে একটা দেখায় ইয়াতে থাকলে ডেস্কটপে থাকলে একটা দেখায় ট্যাবে থাকলে একটা দেখায় অটোমেটিক নাকি এগুলো সেট করে দিতে হবে সেট করে দিতে হবে ঠিক আছে আর যখন আপনি চান যে না আমার একদম সব ডিভাইসে একটাই দেখাবো আমি তখন এই ফরম্যাট যে নরমালি আমরা যে ইমেজ ইউজ করছি ওইরকম ঠিক আছে এখানে এরকম সোর্স ইউজ করে সোর্সের মধ্যে সেম আপনি এটা বলে দিবেন জাস্ট এই অডিওর মধ্যে অডিও আসবে কটা একটা আরেকটা আসবো না কেন একটার মধ্যে আমরা এখনো কন্ট্রোলস দিইনি কন্ট্রোল ছাড়া কোনো আউটপুট নেই ঠিক আছে এই যে প্রথমটা আসতেছে হলো আমার এই যে এক লাইন থেকে এইটা আর সেকেন্ড যেটা দেখতেছেন এটা আসতেছে আমার ইয়ে থেকে এটা আসতেছে এই অডিও থেকে যেটা কিন্তু আউটপুটে কোনো ডিফারেন্স নেই প্রসেসর যখন আমি একটা সিঙ্গেল অডিও ইউজ করতেছি তখন এটা ইউজ করাটাই ভালো কারণ আমি যেহেতু একটা অডিও ইউজ এমন না যে মোবাইলে একটা অডিও দেখবো ট্যাবলেটে আরেকটা অডিও দেখবো আবার ডেস্কটপে আরেকটা অডিও দেখবো এমন না সব জায়গায় একই অডিও তখন এটা ইউজ করা ভালো তবে এরকম একটা ওয়ে আছে জেনে রাখা ভালো কখনো যদি দেখেন যে এরকম সোর্স ট্যাগ দিয়ে ইউজ করতেছে তখন হয়তো কনফিউজ হতে পারে যে এটা আবার কি ইউজ করছে এই জিনিসটা এইভাবে ইউজ করা যায় একটা সিঙ্গেল লাইন ইউজ করা একটা হলো মাল্টিপল সোর্স যখন থাকে তখন এইভাবে ইউজ করা যায় এটাও মাল্টিপল সোর্স করা যায় জাভাস্ক্রিপ্ট দিয়ে ঠিক আছে মাল্টিপল সোর্স বলতে গেলে ওই যে ওটা মানে মোবাইলে একটা মোবাইলে একটা ছবি দেখবো ওই সেম ছবি মানে সাইজ আলাদা আলাদা মোবাইলে দেখবো একটা ট্যাবলেট হলে দেখবো আরেকটা ডেস্কটপ হলে দেখবো আরেকটা এটা মূলত হলো অডিও প্রিভিউ করার জন্য আর সেম ভাবে ভিডিও প্রিভিউ করার জন্য ভিডিও ট্যাগ লাগে ভিডিও তো স্যাম্পল ভিডিও পাওয়া যাবে স্যাম্পল ভিডিও ফাইল দাও ডেমো কিছু ফাইল দেওয়া থাকে সব জায়গায় টেস্টের জন্য ইউজ করার জন্য বিভিন্ন ফরম্যাট দেওয়া থাকে এপিআই ফরম্যাট এমওভি ফরম্যাট আমরা আইফোনে যখন ভিডিও করি ওগুলো কিন্তু বেশিরভাগ এমওভি ফরম্যাটে আসে অ্যান্ড্রয়েড ফোনে করলে এমপি4 ফরম্যাটে আসে আর কিছু ক্যামেরা আছে ক্যামেরাতে করলে আপনার যেটাতে আসে ডিএসএলআর এ করলে আপনার ডাব্লিউপি ফরম্যাট আসে এটা নিলাম স্যাম্পল ডট এমপি4 ফরম্যাটে
এখানে আপনি ভিডিওর জন্য ভিডিও, অডিওর জন্য অডিও ট্যাগ, ভিডিওর জন্য ভিডিও ট্যাগ, একটা ভিডিও ট্যাগ নেবেন। সোর্সের মধ্যে ভিডিও ফোল্ডারের মধ্যে স্যাম্পল ডট কন্ট্রোলস তো না, হ্যাঁ কন্ট্রোলস। হ্যাঁ, এটা হলো কন্ট্রোল ছাড়া, যেটা মানে অডিওর ক্ষেত্রে কন্ট্রোল ছাড়া কোনো প্রিভিউ আসে না, বাট ভিডিওর ক্ষেত্রে কন্ট্রোল ছাড়া একটা প্রিভিউ আসে। মুভ করতেছে না এটা। মানে জাস্ট ভিডিওর একটা মানে প্রথম যে ইন্টারফেসটা ওটা জাস্ট একটা থাম্বনেল আকারে ছবির মতো করে রয়েছে। এটা এটা প্লে করার জন্য তখন আপনার ওই কন্ট্রোলসটা লাগে। এটা অডিও ভিডিও দুইটার ক্ষেত্রে। এই যে কন্ট্রোলস দিলে তখন আপনার যে কন্ট্রোলটা আসে। পুরো ভিডিওর মতো। এখন আপনি প্লে করতে পারবেন, পজ করতে পারবেন, ফুল স্ক্রিন করতে পারবেন, পিকচার ইন পিকচার সবাই যেখান থেকে ফুল স্ক্রিন করে দেখতে পারবেন। সেটা করা যায়। আর এই সেম জিনিসটাও আপনার ওই সেম এইভাবে সোর্স আলাদা করে ইউজ করে। একটা সোর্স আমি এটার মধ্যে দিয়ে দিব, একটা হলো সেম আলাদা করে সোর্স ইউজ করব। ভিডিও ট্যাগ এই সোর্সটা এখানে দিব না, এটা না দিয়ে আমরা একটা সোর্স ট্যাগ ইউজ করব, এটার মধ্যে ওই সোর্সটা দিব। আচ্ছা, এসআরসি মানে তো সোর্স, তাহলে সোর্সের পর আবার এসআরসি দেওয়া লাগবে? এই সোর্স তো হলো ট্যাগের নাম। এই সোর্স দ্বারা আপনি বললেন যে আমি তোমাকে একটা রাস্তা বলবো, বাট রাস্তাটা বলবো কোথায়? ও আচ্ছা, ওই সোর্সে। এই যে এসআরসি, এগুলো হলো অ্যাট্রিবিউট, যে ট্যাগকে মডিফাই করে। এটাও সোর্স, এটাও সোর্স, দুটা বলতে সেম হয়ে যাবে না? ডিফারেন্সটা কোথায় করবে? তখন আপনি ওই অ্যাট্রিবিউটের মধ্যে যে ভ্যালুগুলো দিতেছেন, যেমন এখানে সোর্স হলো আমার অডিও ফোল্ডারের মধ্যে, এখানে সোর্সটা হলো ভিডিও ফোল্ডারের মধ্যে। মানে সেম মানে যদি মাল্টিপল অডিও বা ভিডিও থাকে পুরোটাই সেম থাকবে, জাস্ট সোর্সের জায়গায় সোর্স ট্যাগটা আলাদা হয়ে যাবে। যেটা আসেনি এখন এটার মধ্যে যে কন্ট্রোল দেওয়া আছে, এখানে যদি কন্ট্রোল দিয়ে দেন দেখবেন ওটা আপনার সেম কন্ট্রোল মধ্যে চলে আসছে। এটা চলে আসছে। ঠিক আছে, আর ভিডিওর মধ্যে আরো কিছু ট্যাগ থাকে, যেমন আপনার একটা অটো প্লে আছে, কিছু ভিডিও আছে অটোমেটিক প্লে হয়, এরকম অটো প্লে। কোনটাতে দিলাম? সেকেন্ডটাতে না, এটা সরাই দিতে, অডিও একটা সরাই, অটো প্লে। এখন এই অটো প্লেটা আবার HTML5 এ আসার পর কি করছে, অটো প্লেটা তারা রাখছে, বাট তাদের একটা শর্ত দিচ্ছে, যদি আপনি অটো প্লে ইউজ করতে চান তাহলে আপনার ভিডিওটা মিউটেড করে দিতে হবে। আগে কি হইতো, যে ধরেন আপনি একটা ওয়েবসাইটে ঢুকছেন, ঢুকার পরে এটা সাউন্ড সহ মনে করে এরকম প্লে হয়, ধরেন এটাতে এখন তো সাউন্ড নাই, ধরেন ওটা সাউন্ড সহ প্লে হওয়া শুরু হয়ে গেছে, সমস্যা না একটা? আপনি একটা ওয়েবসাইট ঢুকছেন, হঠাৎ করে মনে যে গান বাজতে শুরু করছে, আপনি বলতে মসজিদে বা কোথাও বসে আছেন, সাউন্ড বাজতেছে হঠাৎ করে আনএক্সপেক্টেড। তো এই জন্য কি করছে, HTML5 আসার পর তারা চিন্তা করছে যে না, অটো প্লেটা আমরা রাখবো, কারণ অটো প্লেটা লাগে অনেক সময়। কিন্তু ইয়েটা আপনি আপনার কোম্পানির একটা, ধরেন কোম্পানির একটা ট্যুরই দেখাই যেতেছেন, যে আমাদের কোম্পানি এখানে অফিসের ক্লাসরুম এগুলা, আপনার আপনি চাইতেছেন ওয়েবসাইটে যখন কেউ ঢুকবে, ঢোকার সাথে সাথে এরকম যে ভিডিওটা প্লে হইতেছে না এখন, এরকম প্লে হইতে হইতে তারা দেখবে কোম্পানি কিরকম কি আছে না আছে। ওই জন্য আবার কি করা লাগে, এটাকে আবার মিউটেট করে নেওয়া লাগে। আগে মিউটেট করা লাগতো না, এখন মিউটেট করে দেওয়া লাগে। এখন আপনি মিউটেট করে দেন, যে ওয়েবসাইট যখন কেউ ঢুকবে তখন থেকেই প্লে অটোমেটিক প্লে হইতেছে। ঠিক আছে, আবার চাইলে আপনি এখন অটো প্লে করে দিলে কন্ট্রোল অফ করে দিতে পারেন, এখন কোনো কন্ট্রোল, সে চাইলে ওটারে পজ করতে পারবে না বা সাউন্ডও বাড়াতে পারবে না। এগুলো হলো জাস্ট ভিজুয়াল। ধরুন ওয়েবসাইটের একটা সাইডে আপনি সুন্দর করে এরকম একটা ভিডিও অটো প্লে রেখে দিলেন, যে আপনার কোম্পানির একটা এনভায়রনমেন্ট কি কি আছে না আছে, আশেপাশের পরিবেশ, এগুলো ঘুরে ফিরে দেখা যাচ্ছে। ইউজার চাইলে এটা যখন পজ করা ইয়ে করা কোনো কিছু করতে পারছে, এগুলো করতে পারে। ঠিক আছে, আমি যদি মিউটেটটা অফ করে দিই, দেখবেন অটো প্লে অফ হয়ে গেছে, তখন অটো প্লে কাজ করবে না, আমরা অটোমেটিক প্লে। এগুলো অনেক ওয়েবসাইটে ইউজ করে, তেমন প্লে ভিডিও রাখতে। এটা এটা বাটন, এটা যে কোয়েরি প্লাগইন দিয়ে, এটা কোথায় জানি ইউজ করছিল, এই যে এটা
এটা কিন্তু ভিডিও। তো কন্ট্রোল দেন নেই। অটো প্লে করো, সোজা প্লে হবে। ভিডিও না, এটা মানে গিফ আকারে ইউজ করছিলাম। আচ্ছা, এটা গিফ আকারে করছিলাম জিআইএফ ফরম্যাটে। এই জিআইএফ ফরম্যাটও ইউজ করতে পারবে। এটা হলো ইমেজের ক্ষেত্রে, ইমেজ ট্যাগ দিয়ে। ইমেজ ট্যাগের মধ্যে জিএফ টাকে কি হবে, মানে কিভাবে ইউজ করবো? জিআইএফ টা ইমেজ ট্যাগের মধ্যে ঠিক ইমেজের পরে পিএনজি জেপিজি হ্যাঁ ওই রকম জায়গায় ডট জিএফ এগুলো আপনার তৈরি করতে হয়। ওই এডিটর যারা আছে, ভিডিও এডিটর, মোশন গ্রাফিক্স, মোশন পুরোটা ডিজাইন, ভিডিও। এটা ভিডিও, এটা ইউটিউবের আইফ্রেম ইউজ করা, এটা ইউটিউবের আইফ্রেম ইউজ করা। হেডফোন দেয় না এখানে, মাইক্রোফোন দেয় না, বিল্ট-ইন মাইক্রোফোন দেয় না। এটা আমার অনেক আগে না। এটা আপনি করছেন? তখন ওনারা কোনো ডিজাইন দেয়নি আমার, আপনার মতো করে করেন, পরে আমরা চেঞ্জেস দিব। ওনার কথা হলো আপনি একটা স্ট্রাকচার রেডি করে দেন, এরকমও থাকে যে আপনার মতো করে করেন, পরে আমরা মনে করেন যদি কিছু চেঞ্জেস লাগে যাচ্ছে, এখান থেকে এই জিনিসটা একটু এখানে রাখা যায়, এই জায়গায় একটু কিছু অ্যাড করা যায় কিনা। তো এটা ছিল আপনার শুধু অডিও ট্যাগ আর ভিডিও ট্যাগ, এটার বেশি আর কোনো কাজ থাকে না। আর অডিওটা খুব বেশি ইউজ হয় না, ওয়েবসাইটে অডিও খুব কম আছে এরকম যে ওয়েবসাইটে অডিও ইউজ করা, ভিডিও ইউজ করা হয় বেশি। শুধু অডিও নাই, মানে গভর্নমেন্ট ওয়েবসাইট গুলো ছাড়া আমি কোনো ওয়েবসাইট এরকম দেখি না যে এরকম একটা অডিও প্লেয়ার দিয়ে অডিও প্লে করতেছে। কিছু ক্ষেত্রে আবার থাকে, যেমন ওই যে স্পটিফাই বা মিউজিক, যারা শুধু মিউজিকের জন্য ওয়েবসাইট বানায়, যে ওয়েবসাইটগুলো ওইটা ওরকম কালেকশন করতে পারেন, ধরেন একটা কালেকশনের ওয়েবসাইট, এখানে সব টাইপের অডিও, ওই টাইপের ওয়েবসাইট গুলো ইউজ করা হয়। ঠিক আছে, আর এই দুটা খুব একটা ইম্পর্টেন্ট না, মোটামুটি ইম্পর্টেন্ট। তবে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে ট্যাগ, ওটা হলো আমার ফর্ম। ওয়েবসাইটে যে ফর্ম গুলো, এই যে আমরা যে কোথাও সার্চ করতেছি না কোনো কিছু, এটা কিন্তু একটা ফর্ম। আমি লিখে যখন ক্লিক করছি, আমাকে যে কোনো একটা জায়গায় নিয়ে যেতেছে। তারপর বুঝলাম না। মানে ফর্ম ফর্ম, ওয়েবসাইটে যেমন ফর্ম গুলো থাকে না, যেমন এই যে ওয়েবসাইট গুলো যেমন দেখে লগ ইন করতে গেলে দেখবেন একটা ফর্ম আসবে, একটা ফর্ম, ইমেল, পাসওয়ার্ড। আবার যদি আপনি ফেসবুকে যদি যান, যেরকম একটা ফর্ম, ইমেল আছে, পাসওয়ার্ড, ইমেল চাইতেছে, পাসওয়ার্ড চাইতেছে, আপনি এখানে লেখার পরে যখন লগ ইনে ক্লিক করবেন, তখন মূলত আপনার ফর্মটা সাবমিট হবে। তারপরে যেমন কন্ট্যাক্ট ফর্ম থাকে না ওয়েবসাইটে, কন্ট্যাক্ট ফর্ম তো থাকে। সেটা কেমন ল্যাগ ল্যাগ লাগতেছে, আটকা আটকা হচ্ছে না, রিস্টার্ট দিতে হবে দেখি। রেকর্ডিং, কন্ট্যাক্ট নাই। এটাও একটা ফর্ম, তো মানে কোনো কিছুতে লগ ইন করার জন্য যেটা অনেক ক্ষেত্রে লগ ইন করার জন্য, রেজিস্ট্রেশন করার জন্য, ইউজার ইনফরমেশন নেওয়ার জন্য, গুগল ফর্ম যেমন থাকে, যে কোনো কিছু গেট ইনফরমেশন, আমরা 10 জনটা ট্যুরে যাব, 10 জনের ইনফরমেশন লাগবে, 10 জনকে একটা ফর্ম দিয়ে দিলাম, তারা ওখানে নাম, ঠিকানা, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, বাসার ঠিকানা দিয়ে সাবমিট করে দিলে আমরা ইনফরমেশন গুলো পেয়ে গেলাম। এই জন্য মূলত ফর্ম বানানো। ঠিক আছে, আর ওয়েবসাইটের ডাইনামিক করার ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো এই ফর্ম, কারণ ফর্ম ছাড়া ইউজারের সাথে আপনার কোনো কানেক্টিভিটি হইতেছে না। আমরা যখন মেসেজ করি, তো কিছু করতে পারতেছে না ইউজার এছাড়া, মানে ফর্ম সাবমিট ছাড়া ইউজারের কাছে কোনো অপশন নাই আপনার সাথে কমিউনিকেট করার জন্য। আমরা যখন যে মেসেঞ্জারে চ্যাট করি না, আমরা তখন কিন্তু ফর্ম সাবমিট করি, তখন আমরা বারবার কিভাবে ফর্ম সাবমিট করি বারবার। ধরেন এই যে আমরা কোনো কিছু সার্চ করতেছি না, এখানে কিন্তু আমরা একটা ফর্ম সাবমিট করতেছি। একটা ফর্মের মধ্যে কি থাকে, ধরেন একটা ফর্মের মধ্যে কিছু ফিল্ড থাকে, এরকম একটা ফিল্ড, এখানে আপনার নাম লিখবেন, এখানে আপনার বয়স লিখবেন, এখানে আপনার ঠিকানা লিখবেন, আর তার নিচে একটা বাটন থাকবে এরকম, সাবমিট বাটন, আপলোড বাটন, আপডেট বাটন, লগ ইন বাটন, রেজিস্টার, যে কোনো টাইপের বাটন হতে পারে। ঠিক আছে, তো এখানে ফিল্ড আছে কয়টা? তিনটা। এখন যদি এখানে একটা ফিল্ড থাকতো, ধরেন এখানে ফিল্ড আছে শুধুমাত্র একটা,
এমন একটা ফর্ম যেখানে শুধুমাত্র একটা ফিল্ড আছে, এরকম একটা ফর্ম যেখানে একটা ফিল্ড আছে, নিচে একটা সার্চ বাটন আছে, এরকম না? ধরেন একটা ফিল্ড আছে আর জাস্ট একটা সার্চ বাটন। এই জিনিসটাই মূলত যে পিছনে যেটা দেখতেছেন এটা, এটা একটা ফর্ম। মানে ফর্মটা ডিজাইন করছে এমন ভাবে, ফর্ম তো নরমালি আমরা দেখতে অভ্যস্ত কিরকম, চারকোনা লম্বা একটা অনেকগুলা ফিল্ড থাকবে, নিচে একটা বাটন থাকবে। তো এর আর কি ডিজাইনটা জাস্ট এমন ভাবে করছে যেখানে ফিল্ড হলে একটা, যেটা হলো ফিল্ড আমার ক্লিক করলে অ্যাক্টিভেট হইতেছে। এটা পুরোটা কিন্তু ফিল্ড না, ফিল্ডটা সম্ভবত আমার এতটুকু, এতটুকু হইলো ফর্মের ফিল্ডটা। দেন এখানে ক্লিক করলে কিন্তু আমি লিখতে পারতেছি না, না। এখানে ক্লিক করলেও লিখতে পারবেন, এটা অন্য কোনো বাটন হইতে ভয়েস সার্চের জন্য। মেইনলি আমার লেখার জায়গাটা হলো আমার এই যে মাঝখানে যে এই বক্সটা এতটুকু, ঠিক আছে? এখানে ধরেন কোনো কিছু লিখলেন, যেমন আপনি লিখলেন, লেখার পরে হয়তো আপনি সার্চে ক্লিক করবেন, আপনাদের কি করবেন, এন্টার বাটন প্রেস করবেন। এখানে তো এন্টার বাটন রাখছে, সার্চ রাখে না, তবে এই যে বাটন রাখছে গুগল সার্চ, এটা হলো আমার সাবমিট বাটন। সাবমিট বাটন যখন ক্লিক করবো আমি, তখন এই যে কোনো একটা পেজে নিয়ে যেতেছে বা সার্চের রেজাল্টটা দেখাইতেছে। এইগুলোর জন্য মূলত ফর্ম ইউজ করা হয়, ঠিক আছে? HTML এর মধ্যে ফর্ম ইউজ করা হয়, ঠিক আছে? এরকম ফর্ম, ফর্ম ট্যাগ শুরু, ফর্ম ট্যাগ শেষ। ফর্ম ট্যাগটা আপনার ভালোভাবে, ফর্ম ট্যাগের মধ্যে দুইটা মেইন অ্যাট্রিবিউট থাকে। একটা অলরেডি চলে আসছে, এটার নাম হলো অ্যাকশন। আরেকটা মেথড, মানে আরেকটা ইয়া থাকে, কি বলে, অ্যাট্রিবিউট থাকে, এর নাম হলো মেথড। এরকম ফর্ম, মেথড আর আচ্ছা, অ্যাকশনে কি যেখানে আমি যাব ওই পেজটা আসবে? ওই পেজটা মূলত না, এটা মূলত পেজ ইন্ডিকেট করে না। এই অ্যাকশনটা মূলত যে কোনো একটা কাজ ইন্ডিকেট করে, মানে দেওয়ার পরে কি অ্যাকশন দেওয়া হবে? কি হবে আসলে, আমি এটা সাবমিট করবো, করার পর কি হবে। সে কি আমাকে বের করে দিবে, অন্য কোনো পেজে নিবে, অথবা ভ্যালিডেট করবে। যেমন আমি এখানে গুগলে সার্চ করছি, আমার কিন্তু এখানে ভ্যালিডেশনের কোনো দরকার নেই যে আমার ইমেল ঠিক আছে কিনা, পাসওয়ার্ড ঠিক আছে কিনা। আবার যদি এটা একটা লগ ইন ফর্ম হতো, তাহলে কিন্তু আমার ভ্যালিডেশন লাগতো। এটা ক্ষেত্র বিশেষে কিন্তু একসময় ভ্যালিডেশন লাগতেছে, একসময় ভ্যালিডেশন লাগতেছে না, একসময় হয়তো আমার কোনো পেজে নিয়ে যেতেছে। এই ক্ষেত্রে মূলত অ্যাকশনটা ইউজ করে। এখানে যে সবসময় পেজ হবে এমন না, এখানে পেজ ছাড়াও অন্য কোনো অ্যাকশন থাকতে পারে, ঠিক আছে? যেমন আপনাকে এটা মূলত কাজ করে ইয়ার মধ্যে, লারাভেলের মধ্যে যখন কাজ করবেন, তখন এই অ্যাকশনটা আপনাকে কোনো একটা রাস্তার মধ্যে পাঠায়, রাউট বলে এটাকে, কোনো একটা রাস্তার মধ্যে পাঠায়, যে ওই রাস্তায় গিয়ে আপনি ওখানে গিয়ে চেক টেক করে যদি দেখে যে না ঠিক আছে ইমেল পাসওয়ার্ড, তাহলে আপনাকে এনে পাঠায়, না হলে অথবা ফেরত পাঠায় দেয়, এরকম। আর এই যে মেথড, মেথড মানে কি, মেথড মানে পদ্ধতি। পদ্ধতি। এই যে অ্যাকশনে যে সে যাবে, এই অ্যাকশনটা যে হবে, এটার পদ্ধতিটা কি হবে, মানে কিভাবে সে অ্যাকশন পর্যন্ত যাবে? কোন পদ্ধতিতে যাবে। এইখানে মূলত মেইনলি দুইটা পদ্ধতি ইউজ করা হয়, একটা হলো গেট আর একটা পোস্ট। আমরা ফর্ম আনি, যে ফর্ম, দেখেন দুইটা জিনিস আছে এখানে, ফর্ম গেট, ফর্ম পোস্ট। যদি গেট দেই, দেখবেন এই যে ফর্মের মেথড কি হচ্ছে, গেট। আর যদি ফর্ম পোস্ট দেই, তাহলে মেথড পোস্ট। তো দুইটা মেথড, এই দুইটা মেথড বোঝা অনেক ইম্পর্টেন্ট। দুইটা মেথডের মধ্যে ডিফারেন্স হলো কি, সিম্পলি যদি মনে রাখতে চান, গেট মেথড মানে হলো ইউআরএল এর মাধ্যমে ডাটা পাঠানো। গেট মেথড মাধ্যমে কি, ইউআরএল এর মাধ্যমে, ইউআরএল মানে এই যে লিংক, যেটা আর কি, লিংকের মাধ্যমে পাঠানো। কারণ ফর্ম যখন সাবমিট করবো, ডাটা তো অবশ্যই যাবে, ডাটা ফর্ম থেকে কোনো ডাটা যাবে না। এই মেথডটা হলো ওই ডাটাটা যাওয়ার পদ্ধতিটাই তো, এই ডাটাটা কিভাবে যাবে। এই ডাটাটা দুইটা পদ্ধতিতে যায়, একটা হলো গেট মেথডে যায়, পোস্ট মেথডে যায়। গেট মেথডে যায় সেটা হলো আমার ইউআরএল এর মাধ্যমে, ইউআরএল এর মাধ্যমে, ঠিক আছে? লিংকের মাধ্যমে সহজে মনে রাখতে পারেন, বাট এটার নাম হলো ইউআরএল এর মাধ্যমে যায়, ঠিক আছে? আর পোস্ট মেথড কিভাবে যায়, পোস্ট মেথড হলো ওই যে আমার এসএসএল এর যে একটা ইয়া থাকে না, কি বলে এটাকে, ওই যে শুরুতে এইচটিটিপি HTTPS, ওই এইচটিটিপিএস এর মাধ্যমে ডাটাটা যায়, ঠিক আছে? এখন কোনটা ইউজ করব, তো দুই ক্ষেত্রে দুইটা ইউজ করা হয়, মানে এক এক সময় এক একটা ইউজ করা হয়। এটা সহজে মনে রাখতে পারেন যে যদি আমার ডাটাবেস রিলেটেড কোনো কাজ থাকে এখানে, যেমন আমি যদি লগ ইন করি, আমার ডাটা কি ডাটাবেসে যাইতে হবে না? আমি যদি ডাটাবেসে না যাই, আমি কি লগ ইন করতে পারবো? না, আমি তো চেকই করতে পারবো না আমার এই নামে কোনো ইউজার আছে কি। ডাটা। তারপরে যদি সাইন আপ করি, তখনও কিন্তু সেম, আমার ডাটাবেসে গিয়ে ডাটা রেজিস্ট্রেশন করতে হবে। তা না হলে কিন্তু আমি সাইন আপ করতে পারতেছি না, আমি যদি ডাটাটা ডাটাবেসে না রাখি। এই ডাটাবেস রিলেটেড কাজ আসছে মানে এটা পোস্ট মেথড, ঠিক আছে? ডাটাবেস রিলেটেড কোনো কাজ, মানে আমি যখন একটা ফর্ম সাবমিট করি, তখন আমার ডাটাগুলো কি ডাটাবেসে যায়, ঠিক আছে? আর সবসময় যে ডাটাবেসে যায় এমন না, ডাটাবেসে যাইতে পারে না, আমি যে মানে কোনো একটা অ্যাকশনে যায়, ইমেল পাসওয়ার্ড হলে সে ডাটাবেসে যাবে, হয় ডাটাবেসে এন্ট্রি হবে, না হলে ডাটাবেসে গিয়ে একটা ম্যাচ করবে, চেক করবে
কোনো একটা কাজ করবে ডাটাবেস রিলেটেড, এই ডাটাবেস রিলেটেড যদি কোনো কাজ থাকে তাহলে পোস্ট মেথড। আর তাহলে গেট মেথড কখন ইউজ করবে? যখন আমার ডাটাবেস রিলেটেড কাজ থাকবে। ধরেন আমি সিম্পলি এক পেজ থেকে আরেক পেজে যাব, আমার ডাটাবেসের সাথে কোনো সম্পর্ক আছে? আমার পেজ তো আমার এখানেই আছে, যে এখানে আছে না, এই যে ইন্ডেক্স পেজ। ইন্ডেক্স পেজ থেকে আমি অন্য একটা পেজে যাবো, অ্যাবাউট পেজে যাব, তখন তো আমার ডাটাবেসের কাজ নাই। ওই ক্ষেত্রে আমার ইউজ করা হয় গেট মেথড। ওই যে উপরের অপশনগুলো যে থাকে অ্যাবাউট কন্টাক্টস এরকম। না, ওটা তো আমি অ্যাঙ্কর ট্যাগ দিয়ে নিয়ে যাই। ফর্মের মাধ্যমে আমরা ডাটা পাঠাইতে পারি। ধরেন আপনি হোম পেজ থেকে অ্যাবাউট পেজে গেলেন, হোম পেজ থেকে অ্যাবাউট পেজে গেলেন, সাথে কিছু ডাটা নিয়ে গেলেন। আমরা একটু সহজে খেয়াল করি, ধরেন তুই এক্সাম্পল দে। এক্সাম্পল দিয়ে সেটাই চিন্তা করতেছি। ধরেন এই যে আমি জিমেইলে গেলাম, আমি জিমেইলে ক্লিক করছি, আমার জিমেইলে নিয়ে যাবে না? এখন তো লগ ইন অবস্থায় আছে, এটা ডিরেক্ট জিমেইলে নিয়ে যাবে। লগ ইন না থাকলে কি করতাম? আমার লগ ইন করা লাগতো, আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করা লাগতো। তো যখন আমি আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতাম, লগ ইন করার পরে আমার এই জায়গায় কার ছবি দেখাইতেছে? আমার ছবি দেখাইতেছে না? নিচে যখন নেম চেক করবে, এখানে কি আমার নাম, আমার ইমেলটা আসছে না? নাম আসেনি, বাট এই আমার ইমেলটা আসছে, আমার ইনফরমেশন গুলো আসছে। এই যে ইনফরমেশন গুলো আমার এখানে আসলো, এগুলো কই থেকে পাইছে? ডাটাবেস থেকে পাইছে। ডাটাবেস থেকে সে কি করছে? আমার ইমেল অ্যাড্রেসটা, আমার নামটা চেঞ্জ করবো না, মানে আমার নাম, ইমেল অ্যাড্রেস, সব ছবি, যাবতীয় ইনফরমেশন সে নিয়ে আসছে ডাটাবেস থেকে। এই যে ডাটাবেস থেকে নিয়ে আসলো, তার মানে এটা কোন মেথডে আসছে? পোস্ট মেথড। আবার এইখানে কি আমার কোনো নাম, পাসওয়ার্ড, ইমেল দেখা গেছে? দেখা যায়। অনেক সময় এমন হয় যে আপনি কোনো একটা পেজে গেলেন, সাথে করে আচ্ছা, এটা তো ফেসবুকে হয়। ফেসবুকে নিজের অ্যাকাউন্টে থাকলে পাশে নামটা দেয়। নাম দেখে, পাশে আবার ইউজার নেমও দেখা যায় আপনার। হ্যাঁ, ইউজার নেমটা দেখা যায়। এই জিনিসটা ডিফারেন্ট হয়, মানে ভাগটা হয় মূলত এই জায়গা থেকে। এটা কোশ্চেন মার্ক দেখতেছেন না? হ্যাঁ। এই যে কোশ্চেন মার্ক। যেমন এই পেজে যখন আসছেন, তখন ট্যাব ইকুয়ালস টু কত? আমাদের কোনো একটা এটা চিট কোড বা এটা হিডেন কোড হইতে পারে গুগলের, এরকম যে RM এন্ড OGBL হ্যাশিং বক্স এরকম। এই যে ডাটাটা পাঠাইতেছে, এটা মূলত পাঠাইতেছে কিসের মাধ্যমে? ইউআরএল এর মাধ্যমে। আমি তো এখানে ইন্ডেক্সে আসছি, কোনো প্রবলেম আছে? আবার যদি এখানে পাশে আমি একটা কোশ্চেন মার্ক ইউজ করি, যে এখানে আমার নেম ইকুয়ালস টু, এখন কি আমার ইন্ডেক্স পেজ আসছে না? বাট এখন কিন্তু আমার পেজের কাছে একটা ইনফরমেশন আছে, যে নেম ইকুয়ালস টু। আমি চাইলে এই নেমটা কোনো জায়গায় হয়তো বা পিএসপির মাধ্যমে অথবা লারাভেলের মাধ্যমে এই ডাটাটা নিয়ে এখানে শো করতে পারি, প্রিভিউ করতে পারি, এই জায়গাটাতে শো করাইতে পারি। এই যে এখন যে ডাটাটা আসলো, এটা আসছে কিসের মাধ্যমে? লিংকের মাধ্যমে না, ইউআরএল এর মাধ্যমে। এই জায়গাতে এমন হইতে পারে যে নেম এন্ড এজ ইকুয়ালস টু, বললাম যে ধরেন কোন একটা এজ দিলাম, এজ ইকুয়ালস টু কত বলে গেছি, ধরেন 30 দিলাম, এজ ইকুয়ালস টু, এই যে আমি দুটো ইনফরমেশন পাঠাইলাম। আবার চাইলে আরো ইনফরমেশন পাঠাইতে পারেন, এখানে আবার একটা এন্ড দিয়ে আবার একটা পাসওয়ার্ড দিলেন, পাসওয়ার্ড ইকুয়ালস টু 1 2 3 4, এরকম। আমি নেম পাঠাইছি, এজ পাঠাইছি, পাসওয়ার্ড পাঠাইছি, এরকম ইনফরমেশন পাঠাইছি না? পাঠানোর মাধ্যমে আমি কি এই একটা পেজ আসলাম, index.html। এই যে আমি ডাটাটা পাঠাইলাম এর মাধ্যমে, কিসের মাধ্যমে? ইউআরএল এর মাধ্যমে। এটা কিন্তু আমার ডাটাবেস থেকে আনিনি। এই ইনফরমেশন কি ডাটাবেস থেকে আসছে কোনো? না, জাস্ট লিংকের মাধ্যমে আসছে। এই মেথডটার নাম হলো গেট মেথড। অর্থাৎ আপনি এক পেজ থেকে আরেক পেজে যাবেন, লিংকে যাওয়ার সময় লিংকের মাধ্যমে কিছু ডাটা সাথে নিয়ে যাবেন, আর লিংকের পাশেই লেখা থাকবে যে এরকম পাশে লেখা থাকবে, সেটা লেখা থাকবে। খেয়াল করবেন যে কোশ্চেন মার্ক দেওয়া থাকবে, তাহলে খেয়াল করবেন এটা হলো আমার গেট মেথড। আমরা যখন কোনো একটা পেজে যাই, এখান থেকে কোনো কিছু লিস্ট আছে এমন কিছু, ধরেন ইউটিউবে যাই আমরা, ইউটিউবে অথবা এই যে একটা ওয়েবসাইটের লিংক মনে করেন, এটা elearningandanti.com/official, এটা একটা লিংক। এখান থেকে অনেকগুলা এমপ্লয়ি আছে না? যে কোনো একটাতে আমরা ক্লিক করলাম, ওটা তো সেভ পেজ, নতুন পেজ নেই, কিছু আছে না, নতুন পেজ ওপেন হয়।
ইউটিউবে চলে যাই, এখানে এক্সাম্পল খুঁজে পাইতেছি না এরকম। তাহলে ইউটিউব থেকে আমরা কোনো একটা ভিডিওতে যাবো, ধরুন এই ভিডিওতে যাই। এই যে খেয়াল করেন আমার যে ভিডিওটা প্লে হচ্ছে না, হুম। আমার লিঙ্ক কতটুকু, youtube.com/watch এই যে এরপরে কোশ্চেন মার্ক দিচ্ছেন না, হুম। তার মানে সে একটা ডাটা নিয়ে আসছে। এখানে গিয়ে ভি ইকুয়ালস টু এই যে একটা কোড, এই যে কোডটা দিছে না, এই ভিডিও মানে এই ভিডিওটার একটা কোড, যে কোনো একটা কোড হইতে পারে। এই কোডটা আনছে কোথা থেকে, এই যে ভি এর মাধ্যমে, ভি ইকুয়ালস টু এত। আমরা যদি অন্য কোনো একটা ভিডিও প্লে করি, কোড চেঞ্জ হয়ে গেছে। ভি এর কোডটা চেঞ্জ হয়ে গেছে। অন্য একটা ভিডিওতে গেলে ভি এর কোডটা চেঞ্জ হয়ে গেছে। এটা এমন হইতে পারে যে স্ট্যাটিক কোড প্রত্যেকবার এই কোডই আসবে, অথবা এমন হইতে পারে কোড চেঞ্জ হইতে পারে। তাহলে আমি যদি ই এর জায়গায় এখানে এফ দিয়ে ট্রাই করি, কোনো একটা ভিডিও আসে কিনা, হুম। এই যে, না এটা মানে হয়তো বা এই কোডে কোনো ভিডিও নাই, বাট মানে এমন হলো যে এখানে কোনো একটা কোড এমন হলো যেটাতে কোনো একটা ভিডিও আছে, তাহলে কি ওই ভিডিওটা প্লে হইতো। কারণ আমি কি ভিডিও প্লে করার জন্য আলাদা আলাদা ইউটিউবে টোটাল কত ভিডিও আছে, টোটাল ভিডিওস ইন ইউটিউবে টোটাল কত ভিডিও আছে, 14 থেকে 15 মিলিয়ন, মানে বিলিয়ন। কারণ আমি যদি প্রত্যেকটার জন্য এরকম ইন্ডেক্স পেজ বানাই, তাহলে কি আমার 15 বিলিয়ন ইন্ডেক্স পেজ বানানো লাগবে না? সম্ভব এটা 15 বিলিয়ন ইন্ডেক্স পেজ বানানো। বিধায় তারা কি করছে, একটা পেজ বানাইছে, এই যে এটা হলো মূল পেজ youtube.com/watch। আর শুধু ওয়াচ নামে পেজ নাই, ওয়াচ নামে শুধু পেজ এটা আসবে না, ওই পেজে ওই লিংকে গেলে আপনার রিডিরেক্ট করে এখানে নিয়ে আসবে। ঠিক আছে, তখন কি করছে, ওই একটা পেজ বানাইছে, একটা পেজ বানায় কি করছে, জাস্ট এই কোডটা আলাদা আলাদা করে দিছে। এখন আমার পেজ কিন্তু একটা, প্রত্যেকটা ভিডিওর ক্ষেত্রে দেখেন এখানে ইউটিউব লোগো আছে, এতটুকু একটা ফ্রেম আছে, এখানে কিছু ভিডিও আছে। স্টেজটা হচ্ছে কোথায়, এই কোডের উপর ডিপেন্ড করে আমার এই যে বক্সটা আছে, এই বক্সের ভিতর কোন ভিডিওটা প্লে হবে সেটা আমার ডিসাইড করতেছে এই কোডের মাধ্যমে। ঠিক আছে, এখন এই যে ভি ইকুয়ালস টু এত, এই যে ডাটাটা সে পাইলো, এটা পাইছে কোন মেথডে, এটা হচ্ছে গেট মেথডের মাধ্যমে পাইছে। ঠিক আছে, আর পোস্ট মেথড কখন হবে, যখন ওই যে আমরা কোথাও লগ ইন করবো, সাইন আপ করবো, ওই সবে যখন ডাটাবেসে ডাটাটা যাবে। যখন আমি এক পেজ থেকে আরেক পেজে যাব, সাথে মনে করেন ইউআরএল এর মাধ্যমে কিছু ডাটা নিয়ে যাব, তখন ওটাকে আমরা বলবো গেট মেথড। ঠিক আছে, ক্লিয়ার? এই হলো গেট মেথড আর পোস্ট মেথড। কখন কোনটা ইউজ করা হয়, নরমালি যখন মেথড ইউজ করা হয় যখন কোনো ইউআরএল এ আমি ইউআরএল এর ডাটা পাঠাবো, যেটা আমার খুব একটা সেনসিটিভ ডাটা, এটা কিন্তু মনে রাখতে হবে। সেনসিটিভ ডাটা কিন্তু এটাতে পাঠানো যাবে না। আপনি ধর ওই যে একটু আগে যেটা দেখাইলাম, আমি লগ ইন করতেছি, দেখেন পাসওয়ার্ড কত, মানে আপনি লগ ইন করতেছেন, লিংকের মধ্যে আমার পাসওয়ার্ড দেখা যাইতেছে, এই পাসওয়ার্ডে কোনো সিকিউরিটি রইলো না। তার মানে এই যে লগ ইন রেজিস্ট্রেশন এই টাইপের কোনো কাজের ইনফরমেশন বা কার্ডের পিন, বিকাশের পিন, ওটিপি, ওগুলো হইলে পোস্ট মেথড। আর গেট মেথড কখন, তখন জাস্ট একটা পেজ থেকে আরেকটা পেজে যাবো। এই যে কতগুলো ভিডিও দেখতেছি, এমন হলো আমার 10 জন অফিসারের লিস্ট আছে, আমি 10 জনে ক্লিক করলে 10 জনের প্রোফাইল দেখা যাবে। আমরা ফেসবুকে যার যার প্রোফাইল যেমন দেখি, যে ফ্রেন্ডস থেকে অল ফ্রেন্ড থাকে, ওখানে ক্লিক করলে তার পেজে আমার নিয়ে যায়, তার প্রোফাইলে নিয়ে যায়। আচ্ছা, ফেসবুকে তাহলে গেট মেথড ইউজ করা হয়, দুটেই ইউজ মানে দুটেই ইউজ করা, কিন্তু ভিতরে হ্যাঁ, যখন ওই যে আমি এক পেজ একটা ফ্রেন্ডের প্রোফাইল দেখতে চাইতেছি, গেট মেথড। একটা ফ্রেন্ডকে অন্য একটা ফ্রেন্ডের প্রোফাইল দেখবেন, গেট মেথড। আবার যখন মেসেজ পাঠাচ্ছেন তখন কিন্তু পোস্ট মেথড। মেসেজ যখন পাঠান তখন কিন্তু লিংকে কখনো শো করে না যে আপনি কি মেসেজ পাঠাইতেছেন না। ঠিক আছে, ওইটা হলো আবার পোস্ট মেথড। আমরা যখন মেসেজ পাঠাই তখন কিন্তু আমরা এরকম ফর্ম সাবমিট করি। ঠিক আছে, তখন আমরা ছোট ছোট ফর্ম সাবমিট করি, যেমন নিজে গুগলের মধ্যে ধরেন এটা আমার মেসেজের বক্স, এখানে আমরা লিখি, ধরেন এখানে হ্যালো লিখছি, হ্যালো লেখার পর এই যে এখানে যে বাটনটা দেখতেছেন না, এখানে মনে করেন যে এরকম একটা সেন্ড বাটন অথবা ইয়ে থাকে, সেন্ড বাটন, ওটাতে ক্লিক করলে আমার এই মেসেজটা আমার এখান থেকে ধর আমার ডাটাবেসে চলে যায়, আর ওনার ওইখান থেকে ওই ডাটাবেসে ওই জায়গায় প্রিভিউতে ওই মেসেজটা শো করে। এই জায়গায় একটা ডাটাবেসের মধ্যে মেসেজ রাখছি, এটা হলো আমার চ্যাট বক্স, এখানে হলো আমার চ্যাট বক্স, এটা আমার ফোন, আর এটা মনে করেন আমার বন্ধুর ফোন। ঠিক আছে, আর এই হলো আমার ডাটাবেস। আপনি এখানে মেসেজটা লেখার পরে সেন্ডে ক্লিক করলেন, আপনার এই মেসেজটা এখান থেকে চলে যাবে সিম্পলি ডাটাবেস। এখানে একটা মেসেজ থাকবে, যেখানে হ্যালো নামে একটা মেসেজ আসছে, এরকম হ্যালো নামে একটা মেসেজ আসছে। এই মেসেজটা আপনার এখানে হয়তো বা এখানে প্রিভিউতে শো করবে যে আপনি হ্যালো মেসেজ পাঠাইছেন, আর আপনার বন্ধুর এখানে শো করবে কোথায়, এই পাশে এই মেসেজ। এইভাবে যে আপনি মেসেজ পাঠাইতেছেন, মেসেজ ডাটাবেসে স্টোর হইতেছে, এখানে প্রিভিউ হইতেছে, এখানে প্রিভিউ হইতেছে।
আবার নতুন একটা মেসেজ পাঠিয়েছেন, আবার এখানে প্রিভিউ হইতেছে, এখানে প্রিভিউ হইতেছে, এখানে অনবরত চলতে আছে। আমাদের প্রত্যেকটা মেসেজ কিন্তু এরকম ডাটাবেসে স্টোর করা থাকে, সিঙ্গেল মেসেজ। আমাদের প্রত্যেকের আইডি, এই মেসেজটা কয়টা বাজে পাঠানো হয়েছে, কার দ্বারা পাঠানো হয়েছে, কোন ডিভাইস থেকে পাঠানো হয়েছে, কোন ব্রাউজার থেকে পাঠানো হয়েছে, ইন টোটালটা জাভাস্ক্রিপ্ট মানে ইয়ার মধ্যে ডাটাবেসে স্টোর করা থাকে। প্রত্যেকের ইউনিক আইডি জানা। আপনার একটা আইডি আছে, আপনার আইডিতে মনে করেন আপনার টোটাল মেসেজ দেওয়া আছে লিস্ট করা, যে এই ইউজার আইডি আমি থেকে পাঠাইছি। এই ইউজার আইডি থেকে এই মেসেজ পাঠানো। আবার প্রত্যেকের পাশে পাঠানো থাকে, যেমন এই মেসেজটা আপনি আপনার এই এ নামক বন্ধুকে পাঠাইছেন, এটাও স্টোর থাকবে যে এই মেসেজটা কার কাছে গেছে, এই নামক বন্ধুর কাছে। এভাবে আপনি যত 1000 মেসেজ পাঠাচ্ছেন প্রত্যেকের পাশে এখানে শো করে ওইভাবে, যেমন যার যার নামের পাশে ধরেন এ আছে, তার মেসেজ গুলো এই বক্সে শো করবে। আবার আরেকটা বন্ধু আছে, মনে করেন আপনার এখানে বি বন্ধু আছে, ওকে যে মেসেজ গুলো পাঠাবেন ওগুলোর পাশে বি লেখা থাকবে না এখানে। তাহলে এই এনার মানে ইয়ার মধ্যে লেখা থাকলো যে এখানে সেই মেসেজ গুলোই শো করবে যাদের নামের পাশে বি আছে, মানে আপনার ডাটাবেসের এখানে বি আছে, শুধু সেই মেসেজ গুলো এখানে আসবে, যেগুলো এ আছে শুধু ওগুলো এখানে আসবে। এভাবে মূলত মেসেজিং সিস্টেম কাজ করে। আলটিমেটলি আমরা ফর্ম সাবমিটের মাধ্যমে সব কাজ করতেছি। সার্চ করা বলেন, চ্যাট জিপিটিতে সার্চ করা বলেন, এখানে গুগলে সার্চ করা বলেন, মেসেজ করা বলেন, হোয়াটসঅ্যাপ বলেন, সবকিছু দিয়ে সেম প্রসেস কাজ করতে। ঠিক আছে, ফর্মের মেথড থাকে মূলত আপনার গেট মেথড আর পোস্ট মেথড। আর আরেকটা যেটা হলো ওটা হলো অ্যাকশন বলতে বোঝায় যে ওই ফর্মটা সাবমিট হইলে মূলত কি হবে। তো ফর্মটা যখন আপনি সাবমিট করব সাবমিট করবেন তখন মূলত কি হবে, মানে রেজাল্টে কি আসবে। রেজাল্টে কি আসবে। তো এই জিনিসগুলো মূলত যে মেথড বললাম আর অ্যাকশন বললাম, এটা শুধু HTML, এটার কোনো কাজ নেই। ঠিক আছে, শুধু HTML এ এটার কোনো কাজ নেই, কারণ এটার প্র্যাকটিক্যাল কাজ আপনি কখন পাবেন, যখন আপনি PHP বা লারাভেলে কাজ করবেন। লাস্টে কি বললেন, পিএইচপি মানে শুধু HTML এর মধ্যে মেথড আর অ্যাকশনের কোনো কাজ নেই। সেটা এখন শুধু HTML আমি ডিজাইন করতেছি না, ডিজাইনের মধ্যে এটার কোনো কাজ নেই, কারণ এখন আমি আমার কাছে ডাটাবেসও নাই, আমি ডাটা পাঠাবো মানে পাঠানোর কোনো সিস্টেম নেই, ডাটা পাওয়ারও কোনো সিস্টেম নেই, আবার অ্যাকশনেরও কোনো সিস্টেম নেই যে আমি ক্লিক করলে কি হবে এখানে। ঠিক আছে, কারণ কি হবে এটা ডিপেন্ড করে ভ্যালিডেশনের উপর। সেখানে আপনি লগ ইন করছেন, তখন আপনি ডাটাবেসে গিয়ে চেক করবেন যে এই নামে কোনো ইউজার আছে কিনা, এই পাসওয়ার্ডে কোনো ইউজার আছে কিনা। যদি ঠিক থাকে তখন আপনার এই যে অ্যাকশনের মধ্যে যেটা দেওয়া থাকবে যে ঠিক থাকবে এই অ্যাকশনে নিয়ে আসো আমাকে। এখন তো আমার কাছে ডাটাবেস নাই, আমি যে চেক করবো আমার কাছে ওই ল্যাঙ্গুয়েজও নাই, ওই ল্যাঙ্গুয়েজটা হলো আমার PHP ল্যাঙ্গুয়েজ অথবা জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, এই দুটো ল্যাঙ্গুয়েজ যেহেতু আমার কাছে নেই, আপাতত এই দুটার কোনো কাজ নেই। ঠিক আছে, তো আপাতত আমার কাছে এরকম ফর্ম, আমরা চাইলে এটা খালিও রাখতে পারি। ঠিক আছে, এই জন্য HTML এর মধ্যে অ্যাকশন ফর্মটা এরকম খালি থাকে, মানে এই অ্যাকশন ফর্মটা ডিপেন্ড করে ডেভেলপারের উপর যে এটা কি অ্যাকশন হবে ফর্মটা সাবমিট করার পর। ঠিক আছে, তবে এটার ইউজেস আছে, যখন PHP এর মধ্যে ইউজ আছে, লারাভেলের মধ্যে এটার ইউজ আছে, তখন হয়তো বিষয়গুলো আপনার কাছে আরো ক্লিয়ার হয়ে যাবে যে অ্যাকশনটা আসলে কিভাবে কাজ করতেছে। ঠিক আছে, আর এখানে মেথড এই জন্য আসে না। এই মেথডটা যখন লাগে যখন আপনি এটা অ্যাকচুয়ালি কাজ করার চাইতেছেন, যেটা সাবমিট করলে কিছু একটা হবে। ঠিক আছে, তো এই আমরা একটা ফর্ম নিয়ে নিলাম, এটা ফর্ম শুরু, ফর্ম শেষ, ভিতরে একটা অ্যাট্রিবিউট আছে নাম কি অ্যাকশন। আপাতত খালি ফালা রাখেন, সমস্যা নেই। কিন্তু এখানে আউটপুটে কোনো কিছু আছে, সেটা ফর্মটা কি মেথড হবে না? না মেথডও নাই, এগুলো দরকার নেই, মেথড এরকম রাখতে পারেন খালি। ঠিক আছে, মানে মেথড দিলেও চা না দিলেও না দিয়ে HTML এর মধ্যে এটার কোনো কাজ নেই। এটার কাজ আসবে যখন আপনি এটা ডেভেলপমেন্ট করবেন, যখন আপনি যে লজিক চেক করবেন যে এখানে আদৌ ফর্ম সাবমিট হওয়ার পর কি হবে, কি লেখাটা আসবে। ঠিক আছে, অনেক সময় আসলে ফর্মটা যখন সাবমিট করেন লেখা আসে থ্যাংক ইউ ফর রেজিস্ট্রেশন বা ইউর রেজিস্ট্রেশন ইজ সাকসেসফুল, এরকম এই টাইপের জিনিস, এগুলো যখন করবেন তখন এটার কাজ আসবে। ঠিক আছে, আচ্ছা ফর্ম, এখন ফর্মের মধ্যে তো আপাতত কিছু নাই খালি, কারণ ফর্মের মধ্যে কি লাগবে, ফিল্ড লাগবে, ইনপুট ফিল্ড লাগবে যেখানে ইউজার কিছু একটা লিখবে। তো লেখার জন্য মূলত ফর্মের মধ্যে এরকম ইনপুট ইউজ করা হয়। ঠিক আছে, ধরেন এটা ইনপুট, এই যে অ্যাট্রিবিউট সহ চলে আসছে, এটা আপাতত কেটে রাখি, এরকম ইনপুট আসে। একটা ফর্মের মধ্যে অসংখ্য ইনপুট থাকতে পারে, আর এটা কোনো লিমিটেশন নেই আপনি একটা ফর্মের মধ্যে কয়টা ডাটা নেবেন। এখন যদি শুধু লগ ইন ফর্ম হয় তাহলে ইনপুট থাকবে কয়টা, দুইটা, হয় ইমেল আর পাসওয়ার্ড, নয়তো নাম্বার আর পাসওয়ার্ড, নয়তো ইউজার নেম পাসওয়ার্ড, যে কোনো একটা কিছু। সাইন আপ থাকলে 3টা থাকতে পারে, 4টা থাকতে পারে। এমন হইতে পারে আপনি শুধু নেম ইমেল আর পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করে দিলেন। এমন হইতে পারে যে নেম ইমেল পাসওয়ার্ড আর একটা দিলেন কনফার্ম পাসওয়ার্ড, তাই না, কনফার্ম পাসওয়ার্ড, ওই পাসওয়ার্ডটা আরেকবার লেখা লাগে, দুটা ম্যাচ করে,
যে পাসওয়ার্ডের কনফার্ম পাসওয়ার্ড সেম কিনা, যদি সেম হয় তাহলে লগ ইন করতে দিবে, না হলে দিবে না, এরকম হইতে পারে। আবার যদি আপনি একটা থাকেন যে ওই জন্ম নিবন্ধন রেজিস্ট্রেশন করতে দিতেছেন, এটার ফর্ম বানাইছেন, তাহলে তো ওখানে বিশাল একটা ফর্ম থাকবে। আপনার নাম, ঠিকানা, জন্ম তারিখ, জন্মসাল, জন্মস্থান, বিভাগ, জেলা, উপজেলা, ঠিকানা, ওয়ার্ড নাম্বার, থানা, তারপরে আপনার বাবার নাম, মায়ের নাম, বাবার নাম, মায়ের নাম, তাদের এনআইডি কার্ডের নাম্বার, তাদের বাসায়, অনেক বিশাল একটা ফর্ম, অনেক ইনপুট ফিল থাকতে পারে না? তো এটা কোনো লিমিটেশন নাই, 100 200 300 যত দিতে পারে, আর প্রয়োজন অনুযায়ী যত ইনপুট একটা ফর্মের মধ্যে ইউজ করতে পারে। ঠিক আছে, প্রত্যেক ইনপুটে কি একটা করে গিয়ে বসবে? প্রত্যেক ইনপুটে ইনপুট মানে হলো একটা বক্স। এই যে একটা ইনপুট দিছে না, তো এখানে একটা বক্স আছে, এটার মধ্যে এখন ইউজার চাইলে সে লিখতে পারবে। কি লিখবে এটা আমি বলি নাই, জাস্ট বলছি একটা বক্স আছে, এখানে কিছু একটা সে এখানে লেখা যাবে, লিখতে পারবে। সে এখানে চাইলে এরকম সিম্বলও দিতে পারে, 1 2 3 4 ABCD নাম্বার, সব সবার জন্য ওপেন করা। ঠিক আছে, এটা হলো ডিফল্ট ইনপুট ফিল্ড, মানে বাই ডিফল্ট এরকম একটা বক্স আসে। ঠিক আছে, আপনি যদি নিচে আরো একটা ইনপুট দেন, আর একটা ইনপুট, তাহলে আরেকটা বক্স আসবে। যেহেতু এটা পাশাপাশি বসছে, তার মানে এটা কি ইনলাইন ট্যাগ। ইনলাইন টাইপ, ইনলাইন ওই যে ব্লক লেভেল আর ইনলাইন হেডিং ট্যাগ গুলা একটা নিচে নিচে বসে, হ্যাঁ, আর ইনলাইন হলে কি পাশাপাশি বসে। পাশাপাশি। তো এটা যেহেতু পাশাপাশি বসছে, তার মানে কি এগুলো সবাই ইনলাইন, এটা একটা একটার পাশাপাশি, যতগুলো দিবেন পাশাপাশি বসতে থাকবে। ঠিক আছে, এই যে ইনপুটটা, এটা কিন্তু আমি কোনো ফিক্স বলি নাই যে এটা আসলে যে ইনপুটটা নিবে, কি ইনপুট নিবে, সে কি নাম নিবে, ঠিকানা নিবে, না এই জন্ম তারিখ নিবে, নাকি ঠিকানা, ওয়ার্ড নাম্বার নিবে, কি নিবে কিছু বলছে। তো এটার জন্য কিছু ইনপুট টাইপ থাকে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। এগুলো মূলত ইনলাইন টাইপ, এটা পাশাপাশি বসছে। আর এই যে ফিল্ড গুলোর মধ্যে আপনি কি ইনপুট দিবেন, এটা আপনি চুজ করে দিতে পারেন। ঠিক আছে, কি ইনপুট বলতে ওইটা না যে আমি এখানে নাম লিখবো নাকি ফোন লিখবো না, ইয়ে লিখবো, মানে নিজের নাম লিখবো না বাবার নাম লিখবো, ওই টাইপের ভ্যালিডেশন। এটা কি টাইপের ভ্যালিডেশন? এটা হলো যে এই ইনপুট ফিল্ডের মধ্যে আপনি কি টেক্সট লিখবেন কিনা, নাম্বার লিখবেন কিনা, পাসওয়ার্ড লিখবেন কিনা, ইমেইল লিখবেন কিনা, এই টাইপের ভ্যালিডেশন। ঠিক আছে, ধরেন আপনি এই ফিল্ডের মধ্যে সাথে একটা অ্যাট্রিবিউট আসছিল না, টাইপ, যেটা আমরা কাইটা দিলাম একটু আগে, এখন আসি টাইপের। এটাকে বলা হয় ইনপুটের টাইপ। কি টাইপের ইনপুট আপনি নিতে চাইতেছেন ইউজারের থেকে, এটা আপনার সবসময় মাথায় রাখতে হবে, এটা কিন্তু ইউজার দিবে, আপনি দিবেন না। ঠিক আছে, এই মানে ইউজার কি দেবে, ইনপুট দিলে দিলে সাবমিট হবে, সাবমিট করতে কি হবে। দিতে পারবে। এখন আপনি বললেন যে এখানে আপনার ওই পাসপোর্ট সাইজের একটা ছবি দেন, এবং সে মনে করেন ওখানে লিখে রাখলো মাই নেম ইজ আবির, এটা কোনো ভ্যালিডেশন হবে না, হবে না। আবার মনে করেন আপনি চাইলেন যে ওই এখানে আপনার বাবার নাম দেন, সে আপনার বাবার ছবি তুলে দিয়ে রাখলো, কোন সমস্যা না। এটা লিস্ট করা লাগে, মানে একটু ইনস্ট্রাকশন দেওয়া লাগে যে এই জায়গায় আপনি ছবি দিবেন, এইখানে ইমেল দিবেন, এইখানে পাসওয়ার্ড দিবেন। এইটাই এই টাইপ গুলাই যেখানে দেখেন অলরেডি দেওয়া আছে অনেকগুলো, এছাড়াও আরো কিছু টাইপ আছে, যে বাটন, চেক বক্স, কালার, ডেট টাইম, লোকাল, ইমেইল, ফাইল, হিডেন ইমেজ, নাম্বার। কিন্তু এই যে কিছুজন দেখলে বুঝতে পারছে, যেমন ইমেজ, ইমেজ নেওয়ার জন্য ইমেজ, ফাইল নেওয়ার জন্য ফাইল, ডেটের জন্য যে ডেট টাইম, লোকাল, ডেট টাইম, তিনটা আছে, কালার নেওয়ার জন্য কালার, বাটন আছে, চেক বক্স আছে। বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করা হয় আপনার টেক্সট, ইনপুট টাইপ টেক্সট। টেক্সটটা আমরা কখন ইউজ করব? টেক্সটটা ইউজ করব যখন আমরা সর্বজনীন লেখা নিতে চাইতেছি। ধরেন আপনি একজনের নাম নেবেন, টেক্সট। আপনি তার অ্যাড্রেস নেবেন, টেক্সট। আপনি ধরেন বাবার নাম, মায়ের নাম, মানে যে কোনো ধরনের নাম, এগুলো হবে আপনার টেক্সট, ইনপুট টাইপ টেক্সট। এখানে সে যে কোনো ধরনের টেক্সট ইউজ করতে পারবে। ঠিক আছে, আর যদি আপনি স্পেসিফিক ভাবে কোনো একটা নাম্বার চান, ধরেন যে আপনি একজন একটা ফর্ম ফিল আপ করলেন এইচআর বা জব জয়েন করার জন্য, আপনি তাকে বললেন যে আপনার প্রিভিয়াস স্যালারিটা এখানে উল্লেখ করেন, তখন একজন লিখলো ধরেন বাংলায় দন্ত স দিয়ে 10,000 টাকা, আরেকজন লিখলো যে ডিওএস 10,000, এরকম করে ইয়ে করে লিখলো, মানে কি বলে বিভিন্ন টাইপের লিখলো, আরেকজন লিখলো 10,000 আলাদা লিখতে পারে না। ওই ক্ষেত্রে আপনি তাকে ফিক্স করে দিলেন যে নাম্বার দিতে হবে, ইনপুট টাইপ নাম্বার। প্রথমটা দিচ্ছে দেখেন টেক্সট, পরেরটা নাম্বার। প্রথমটার মধ্যে সে পরেরটা টেক্সট আসবে না, এখানে সবকিছু সে দিতে পারবে, টেক্সট, নাম্বার, মানে এই নাম্বার টাম্বার, তারপরে এই যে সিম্বল, এগুলো সবকিছু টেক্সটের আন্ডারে পড়ে। নাম্বারের ক্ষেত্রে সে কিন্তু এগুলো কিছু দিতে হবে, এগুলো কোনো কিছু কাজ করবে, অনলি নাম্বার ভ্যালু। তবে একটা ভ্যালু কাজ করবে, সেটা হলো কি ই। ই কেন? ই কাজ করবে কারণ ই কিন্তু একটা নাম্বার। ঠিক আছে, ই কিন্তু একটা নাম্বার, এটা ইনডেপথ কত যেন ভ্যালু, এটা আমার খেয়াল নাই,
ভ্যালু অফ এটা ভ্যালু আছে 2.71 অয়লার ভ্যালু এটাও না এই তো হলো কি যেন বলে অয়লারের নাম্বার বলে এটাকে অয়লারের নাম্বার না এটা আরেকটা ভ্যালু আছে যে পাওয়ার থাকে না ঘাত পাওয়ার বুঝে usage of P in mathematics এটা অয়লারের নাম্বার মিন করে তবে এখানে অয়লারের নাম্বার মিন করে না এখানে এটা আরেকটা জিনিস মিন করে সেটা হলো আপনার থাকে না 10 এর পরে 4টা জিরো 10 এর পরে 5টা জিরো এরকম 10 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা এই টাইপের ধরেন 10 এই টাইপের কোনটা ভাবে জিরো মিন করে এটা ধরেন খুঁজে দেখি মানে ইনটু মাল্টিপ্লাই টাইপের কিছু এটা এমন টাইপের থাকে না পাওয়ার যে পাওয়ার ক্ষেত্রে এটা ইউজ করি না আমরা এই যে যেটা স্কয়ার এটা যে 10 টু দি পাওয়ার 5 এই টাইপের এই যে 10 E10 in scientific notation 10 E10 represents number 10 raised by the power of 10 to the power 10 which is equivalent to এরকম সামথিং একটা ভ্যালু আসে এই যে ধরুন এরকম লার্জ একটা নাম্বার আপনি লিখতে চান তখন ইটা ইউজ করতে হবে এই জন্য এখানে ইটা অ্যালাউ করে ঠিক আছে এটা কিন্তু ইয়াটা না কি বলে যে অয়লারের ভ্যালু না এই যে এটা মনে হলো এই এটা 10 E10 মানে 10 into 10 to the power 10 মানে 10 into 10 to the power 10 এই জিনিসটা মিন করে তো এরকম যদি ইউজ করতে চান যে 5 into 10 to the power 5 এরকম 5 into 10 to the power 10 ওই 10 to the power 10 মানে হলো ই ঠিক আছে এই টাইপের এখানে আপনি এগুলো ছাড়া কোনো টাইপের ডিফারেন্ট ইটা আসবে আর নাম্বার আসবে ঠিক আছে পাশে কিন্তু এরকম একটা চিহ্ন চলে আসছে এক করে বানানোর জন্য ওটা হচ্ছে মান টানতে জন্য ইউজ হয় কোনো কিছু পেলে আপনার বয়স নিতে গেল বয়স ফোন নাম্বার দিতে গেলে এরকম অনেকে ফোন নাম্বার দিতে গেলে এরকম হাইফেন দিয়ে একটা জাস্ট ফোন নাম্বার বসা দেয় এখানে কোনো কিছু লেখার কোনো সুযোগ নেই ঠিক আছে আমার সঙ্গে লিখতে দিয়েছে ফোন নাম্বার আপনি এখানে লিখলেন যে 019 এটা হবে না পাবলিক এরকমও আছে এমএল লেখে বিধায় কি করা হয় এরকম একদম নাম্বারটাই এখানে সে নাম্বারটা লিখতে পারবে না ঠিক আছে এই হলো ইনপুট টাইপ টেক্সট আর ইনপুট টাইপ নাম্বার এছাড়া আরো কিছু ইনপুট টাইপ থাকে না এখানে আরো কতগুলো ইনপুট দেখলাম ইনপুট চেকবক্স আছে ইনপুট টাইপ চেকবক্স হলো মূলত চেকবক্সের জন্য ঠিক আছে আপাতত কোনো ভ্যালু নাই এখানে আমি কিছু লিখে দিই ধরেন বাইরে যেরকম চেকবক্স ও চেকবক্স তবে চেকবক্স যখন সাবমিট করা হয় শুধু চেকবক্স না এখানে আরেকটা অ্যাট্রিবিউট আছে সেটার নাম হলো আপনার নেম অ্যাট্রিবিউট ঠিক আছে যে নেম একটা অ্যাট্রিবিউট আসছে না এই নেম অ্যাট্রিবিউটটা মূলত ইউজ করা হয় ডাটাবেসে ডাটাটা পাঠানোর জন্য কোন ডাটাটা যাবে সেটা ডাটাবেসে কোন ডাটাটা যাবে সেটাকে মূলত বলা হয় কি নেম এখন আমি যদি এখানে বলি যে ঢাকা তার মানে এটা যখন কেউ চেকমার্ক করে ফর্মটা সাবমিট করবে তখন এই ডাটাবেসে এই ঢাকাটা যাবে ডাটাবেসে যাবে কি নেম নেমের ভিতর ফাঁকা এইখানে আমার লিখে দিতে হবে ঢাকা এই ঢাকাটা মূলত আমার ডাটাবেসে যাবে ঠিক আছে আর এই যে এখানে যে ঢাকাটা দেখতেছেন এটা জাস্ট একটা শো মানে নেমে দিতে হবে কাজ করানোর জন্য আর এটা জাস্ট এটা জাস্ট ইউজার জাস্ট দেখার জন্য অনেক সময় থাকে না যে আপনার এমসিকিউ কোশ্চেনের মধ্যে দেখবেন 4টা ইমেজ দেওয়া থাকে ইমেজ 1 ইমেজ 2 ইমেজ 3 ইমেজ 4 তো ওটা যখন কেউ সাবমিট করে তখন ওটাকে আপনি চেক করবেন কিভাবে কারণ সে তো চেক করছে ছবি ধর আমি এখানে ঢাকা লিখলাম না ঢাকা না দিয়ে আমি এখানে একটা ইমেজ ট্যাগ ইউজ করলাম
ইমেজ ট্যাগের মধ্যে ওই যে ছোট একটা ছবি বানাইছিলাম একটু আগে, হুম। ছবিটা নিয়ে আসি। যে ক্লাস 3 এর মধ্যে ইমেজের মধ্যে এই ছোট গাড়ির ছবিটা, এই যে কার, এই যে এটা ছোট কার ইমেজের মধ্যে রাখলাম কার কপি কার ডট পিএনজি, এটার আমরা এখানে রাখলাম যে ইমেজের মধ্যে কার ডট পিএনজি স্পেস করে গেছে। এই দেখেন, এখন এটা যখন আপনি চেক মার্ক করবেন, চেক মার্ক কিন্তু করছেন এখানে ছবিতে না, তাহলে কিন্তু চেক মার্ক করছেন কি দেখে, ছবি দেখে না, ছবি দেখি ধরেন 4টা গাড়ির ছবি দেখলো যে আপনি কোন গাড়িটা চুজ করতেছেন, আপনি এই গাড়িটা চুজ করবেন, গাড়ির নামটা দিতে হবে যে এইটা চেক মার্ক করছেন, ডাটাবেসে কি গাড়ির ছবি যাবে না, তখন আপনি এখানে ধরেন দিলেন যে এই ছবিটা যখন কেউ ক্লিক করবে তখন এখানে মনে করেন যে রেড কার বা এরকম কার 1 এই ডাটাবেসে যাবে। ঠিক আছে, এইটা যদি আপনি 2-3টা আরো পাশে দেন, এটা বললেন কার 2, কার 3, কার 4, এখন মনে করেন যে এরকম এটা চেক মার্ক করলে কার 1 যাবে, কার 1 যাবে, এটা চেক মার্ক করলে কার 2, কার 2, এটা চেক মার্ক করলে কার 3, কার 4 কার 4 এরকম। অ্যাকচুয়ালি ডাটাবেসে যাবে কিন্তু যে নেমের মধ্যে যে ভ্যালুটা আছে ওইটা, কারণ ওইটা দিয়ে আপনি চেক করতে পারবেন যে ইফ এই নাম ইকুয়ালস টু কার 1 তার মানে তার আনসার ঠিক হয়েছে, যদি কার 2 হয় তাহলে আনসার ভুল হয়েছে। বাট শুধু ছবি দিয়ে তো ম্যাচ করতে পারবে না, কারণ ইয়া তো ছবি দেখতে পারে না, ল্যাঙ্গুয়েজ তো ছবি দেখতে পারে না, সে লেখা বুঝে যে যদি ভ্যালু 1 হয় তাহলে ঠিক আছে, তখন ঠিক আছে এইরকম ক্ষেত্রে ইউজ করা হয়। এই ক্ষেত্রে এরকম চেকবক্স ইউজ করা হয় যখন আপনি এরকম মানে মাল্টিপল ইনপুট থেকে ইয়া চাইতেছেন, মানে কি সে কিছুটা সিলেক্ট করবে। ঠিক আছে, আর এই সিলেক্টেড দুইটা টাইপ থাকে, একটা হলো যেমন ইনপুট টাইপ কি দিলাম চেকবক্স না, ইমেজটা আপাতত সরায় সেক্টর ভ্যালু দিলাম মনে করেন যে টাকা, অথবা এখানে বললাম এটাকে বলা হয় লেভেল, ইনপুটের সাথে লেভেল, লেভেল মানে হলো কি লেভেলিং করা, ওটা বইয়ে কিছু রাখছেন উপরে কি লেভেলিং করে দেয় না, প্যাকেটের ভিতর কি আছে প্যাকেজিং, প্যাকেজিং টাইপের, এটা হলো ইনপুট ফিল্ডের লেভেলিং, মানে এই যে ইনপুট ফিল্ডের লেভেল দিছেন না, এই যে এখানে একটা আইডি দেওয়া আছে না, এই ফর আর আইডিটা সেভ হইতে হয়। এই লেভেলটা কি কাজে দেয়? লেভেলটা হলো ইন্ডিকেট করে যে এটা কিসের জন্য। ধরেন আপনি এখানে লেভেলের মধ্যে লিখলেন যে ইওর হবি, লেভেল ফর আপাতত খালি রাখলাম, জাস্ট লিখলাম ইওর হবি, কি আছে ইওর হবি না, ঠিক আছে। এইখানে ধর একটা বিয়ার যে নিচের লাইনে আসে কিভাবে বিয়ার দিয়ে আসে না, ব্রেক ট্যাগ, তাহলে এখানে ব্রেক লিখে ওগুলো নিচে নিচে চলে আসবে না, এটার পর লেভেলের পর একটা বিয়ার দিল, এই যে ইওর হবি চেক কিছু আছে নাই, এখানে একটাতে বললাম ধরেন ফুটবল, বললাম এবার ইওর হবিতে ফুটবল, ফুটবল ধরে এটার ভ্যালু দিয়ে দিলাম কি নেমে ফুটবল, ফুটবল, আরেকটা দিলাম মনে করেন ক্রিকেট, ক্রিকেট, এরপর কি হইতে পারে রাগবি, রাগবি হইতে পারে, আরেকটা ব্যাডমিন্টন, চেস দিলাম, চেস বানান ঠিক আছে, একটা দিলাম চেস, তো বললাম ইওর হবি, সে মনে করেন ফুটবল দিল, রাগবি দিল, চেস দিল, তারপর কি করলো সাবমিট সাবমিট। এইভাবে আপনি তার হবিগুলো নিতে পারেন। এই ক্ষেত্রে এই যে লেভেলটা ইউজ করা, লেভেলটা যদি আপনি না দিতেন কমেন্ট করে রাখতেন তাহলে সে বুঝবেন কি চাইছে আসলে, বুঝতো হয়তো বা বুঝতো বাট ক্লিয়ার না, এখানে আপনি বলে দিচ্ছেন যে না এটা কি ইওর হবি, হবি, তখন সে শিওর আছে আমার হবি গুলো জানতে চাইছে ইওর হবি, এখানে আপনি ফুটবল ক্রিকেট রাগবি চেস সিলেক্ট করে দিলেন, যেটা যেটা পছন্দ না ওটা ধরেন চেক করে না করে দিলেন, দেওয়ার পর আপনি সাবমিট করে দিলেন। এটা হলো একটা, এখানে কিন্তু আমার এই যে বাহির যে লেখাগুলো এগুলো কিন্তু কোনো প্রয়োজন নেই, এগুলো হলো জাস্ট শো, এই যে লেখাগুলো যে দেখতেছেন না এই প্রিভিউটা অ্যাকচুয়ালি ডাটাবেসে যাইতেছে কোনটা, এই যে ফুটবল ক্রিকেট রাগবি চেস এইগুলো, আর এই যে ফর আর আইডি এটা মূলত জাস্ট মিন করার জন্য যে এই যে লেভেলটা এটা কার জন্য। ঠিক আছে, ধরেন এটা দিলাম আমি হবি, এগুলো তো বলে দিলাম কি আইডি হবি হবি হবি, ঠিক আছে, এটা ইয়েতে আউটপুটে তেমন কোনো ডিফারেন্স আসে না, জাস্ট মিন করা কি হলো মানে এখানে হবি দেওয়ার পরে ওই যে আইডি হবি দিলে কি হলো, এটাতে কোনো ডিফারেন্স নেই, এটা জাস্ট মিন করা যে আমি এই লেভেলটা কার জন্য, ফর মানে কি
জন্য ফর হোম। ফর এই যে এটা কার জন্য, এই আইডি যে এই হবি গুলো আছে না, এই হবি নামক যে ইনপুট ফিল্ড গুলো আছে এদের জন্য আমার এই লেভেলটা। কারণ এখানে তো এইটাও ইনপুট এটাও ইনপুট, তাহলে এই হবি এই লেভেলটা কার জন্য কিভাবে বুঝবেন? তখন আপনি দেখলেন যে এটা হবি যেগুলো আছে এই হবির জন্য হলো কি হবে, এটার জন্য আপনি অন্য একটা লেভেল দিতে পারেন। কারণ এই যে ইনপুট টাইপ টেক্সট যেটা দিছে এখানে আমি অন্য একটা লেভেল ইউজ করলাম, এখানে আরেকটা লেভেল দিলাম যে ফর নেম, ঠিক আছে, আর এখানে আইডি দিলাম কি নেম, লেভেলের মধ্যে বলে দিলাম যে এন্টার ইওর নেম, তাহলে কি সে বুঝতে পারলো যাচ্ছে এন্টার ইওর নেম, এখানে আমার নেম ও এগুলা লেখা থেকে ইউজার নেম বা ফোন নাম্বার, ইউজার নেম ফোন নাম্বার পাসওয়ার্ড, মানে লেভেল করাটা যে এই ইনপুট ফিল্ডের মধ্যে আমি কি লিখবো এই ট্যাগটা জাস্ট দেওয়া, ঠিক আছে। এখানে যে আবার ওই যে এটার পরে আপনি বিআর ট্যাগ দেন, এরকম বিআর, ঠিক আছে, ওইটা নিচের লাইন চলে আসবে না, এরকম এই যে পরের ট্যাগ এটা তো আমি বুঝতেছি না কি এটাতে আছে, ঠিক আছে, তোমার লেভেল দেন লেভেল দেওয়া নেই। তখন এখানে যখন আপনি বলতে পারেন যে এই লেভেল না, এই যে লেভেল, তারপরে যে এটা ইনপুট, এটা হলো আমার নেম দেওয়ার জন্য, এটার পরে আমার আরেকটা লেভেল দিতে হবে, মানে এখানে আপনি লেভেল দিলেন যে ফর পাসওয়ার্ড, ঠিক আছে, আর ইনপুট টাইপ এখানেও আইডি দিয়ে দিলেন পাসওয়ার্ড, এখানে লিখে দিলেন এন্টার ইওর পাসওয়ার্ড, এন্টার ইওর পাসওয়ার্ড, এটার পর একটা বিআর ট্যাগ বসে। আচ্ছা লেভেল আর ইন আইডি সেম হবে না? লেভেলের ফর যেটা আছে লেভেল ওই ফর আর ওই ইনপুট ফিল্ডের আইডিটা এই দুটো সেম, তাহলে সে বুঝতে পারে যে এই ইনপুটটা কার জন্য, লেভেল ফর আর হচ্ছে লেভেলের ইনপুটের ফর আইডি। আর ইনপুটের আইডি এই দুটো সেম। এটাতে সে ইজিলি বুঝতে পারতেছে যে আমার এই যে লেভেল ফর নেম এটা কার জন্য, যে ইনপুটের আইডিতে নেম আছে তার জন্য, এই যে পাসওয়ার্ডটা পাসওয়ার্ডের জন্য, হবিটা এই যে এদের জন্য, আবার এই যে এন্টার ইওর নেম এন্টার ইওর পাসওয়ার্ড, পাসওয়ার্ডের মধ্যে নরমালি পাসওয়ার্ড লিখলে এরকম দেখা যায় ডট 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 হয়ে যায় না, ডট ডট ডট, এই জন্য আলাদা একটা টাইপে আছে ইনপুট টাইপ, এই যে টাইপ কি দেওয়া ছিল নাম্বার নাম্বার, এটাকে বলে দিবেন যে টাইপ পাসওয়ার্ড। ও ঠিক আছে, পাসওয়ার্ড বলে দিলে দেখবেন যেটা এখন টেক্সট হিসাবে সবই নিবে, বাট দেখতে পারবেন না এরকম ডট ডট হয়ে যায়। এটা হলো আমার ইনপুট টাইপ পাসওয়ার্ড, এটা অটোমেটিক ডট ডট হয়ে যায়, ঠিক আছে। আর পরবর্তীতে একটা জাভাস্ক্রিপ্ট দিয়ে একটা বাটন বসানো হয় এখানে, ওই বাটনটা দিয়ে মূলত দেখেন না বাটনে ভিউ ক্লিক করলে টেক্সট হয়, ক্লিক করলে ওটা মূলত এই অ্যাট্রিবিউটটা একটু চেঞ্জ করে, ধরেন এমন ভাবে প্রোগ্রামটা লেখে যে ক্লিক করলে টেক্সট হয়ে যাবে, আবার ক্লিক করলে যদি টেক্সট থাকে তাহলে পাসওয়ার্ড আছে, পাসওয়ার্ড থাকলে টেক্সট হয়ে যাবে, এরকম, ঠিক আছে। এগুলো হলো আমার চেক বক্স। এবং প্রবলেমটা কখন হয়, ধরেন এই যে একটা হলো ইওর হবি, সে মনে করেন ফুটবল ক্রিকেট রাগবি এগুলো সিলেক্ট করো, ভালো, এখন ধরেন সে হবি দিল আর হবির আগে মনে করেন বললো যে আরেকটা লেভেল নিল, আরেকটা লেভেল দিল ফর জেন্ডার, এরকম, এটার মধ্যে বললো যে সিলেক্ট ইওর জেন্ডার, সেম ভাবে ধরেন ইনপুট ইনপুট চেক বক্স, একটার মধ্যে মনে করেন বললো মেল, আরেকটার মধ্যে বললো ফিমেল, আরেকটার মধ্যে বললো ধরেন যে সে বলতে ইচ্ছুক না, এরকম ধরে না, সব এক লাইনে চলে আসছে, চলে আসছে দেখতে ব্রেক দেওয়া হয়নি, যেখানে চেসের পরে তাহলে কি লেভেলটা নিচে চলে আসবে, সিলেক্ট ইওর জেন্ডার এগুলোর পরে মনে করেন ব্রেক ব্রেক বসাই ব্রেক, ওই সিলেক্টেড জেন্ডারের পরে ঠিক আছে, সিলেক্ট ইওর জেন্ডার মেল ফিমেল নট টু সে, এখন যদি ইউজার এই কাজ করে ধরেন এমনি দিয়ে রাখবো, সমস্যা না, এখানে একটা বড় সমস্যা, এখানে কিন্তু সে মাল্টিপল সিলেক্ট করতে পারবে না, সে এখানে মাল্টিপল সিলেক্ট করুক, হবিটা দুটো থাকতে পারে বাট জেন্ডার জেন্ডার একটাই দরকার, তখন কি হবে,
এই ক্ষেত্রে আবার নতুন একটা ইনপুট টাইপ আছে, এটার নাম হলো রেডিও। চেকবক্স আর একটা কি রেডিও। রেডিও, এটা আমরা রাখি। তাহলে চেকবক্স কখন ইউজ করি আমরা? যখন কেউ মাল্টিপল সিলেক্ট করতে পারে। আর রেডিও কখন দিই? যখন সিঙ্গেল সিলেক্ট। সিঙ্গেল একটাই দরকার। ঠিক আছে, রেডিও রেডিও রেডিও। ঠিক আছে, তবে এখানে একটা ব্যাপার আছে যে রেডিওটা এখন কেমন হয়ে গেছে, গোল। গোল হয়ে গেছে না? হুম। এটা এখন পর্যন্ত কিন্তু মাল্টিপল সিলেক্ট করা যাচ্ছে, আমার কিন্তু আনসেল সিলেক্ট করা যাচ্ছে না। এটার জন্য একটু কাজ করা লাগে। এটার নাম হলো আমার, এটাতে একটা ভ্যালু অ্যাড করা লাগে। ভ্যালু 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 অ্যাট্রিবিউট। ঠিক আছে, ধরেন এটা কোনটা যেন ছিল, ধরেন এই যে হয়ে গেছে। এটার মধ্যে আমার একটা ভ্যালু অ্যাট্রিবিউট লাগে, আর সাথে হলো কি আমার একটা নেম। ভ্যালুটা আমরা না দিলেও হয়, ভ্যালুটা না দিলেও। এটার মধ্যে যেটা করতে হয়, আমার এই যে ইনপুট যে তিনটা রেডিও আছে না, রেডিওর মধ্যে আমার নেম গুলা সেভ হইতে হয়। ও, উপরে তো নেম চারটা ডিফারেন্ট। চারটা ডিফারেন্ট না? হ্যাঁ, সিলেক্ট করা এখানে নেম চারটা আমার সেম। সেম থাকতে হবে, কারণ এখানে সেম মানে কি, যেকোনো একটাই সিলেক্ট করা যাবে। একটা সিলেক্ট করলে আরেকটা অটোমেটিক কনসেপ্ট হবে। ঠিক আছে, কারণ দিন শেষে তিনটাই কি আমার জেন্ডার। ঠিক আছে। তার মানে যখন আমি এরকম মাল্টিপল সিলেক্ট থাকবে তখন হলো চেকবক্স, আর যদি সিঙ্গেল আইটেম সিলেক্ট করা লাগে তখন রেডিও। মানে এগুলা না দিলে ইউজার কি করে, অনেক সময় ভুলে বা বুঝতে পারে না, মুরব্বী থাকে, ছোট মানুষ থাকে, বিভিন্ন বয়সের মানুষ ওয়েবসাইট ইউজ করে, তারা যাতে ইজিলি সিলেক্ট করতে পারে, তারা আলাদা করে আনসিলেক্ট করা হয়েছে, চেক করছে অটোমেটিক আরেকটা আনচেক হয়ে গেছে। ঠিক আছে, এই হলো আমার যেটা সিলেক্ট করার জন্য। এটার জন্য আরেকটা অপশন আছে, সেটা হলো আমরা ওই অনেক সময় এরকম ড্রপ ডাউন দেখি না, যেরকম ক্লিক করে কোনো একটা সিলেক্ট করি, এই টাইপের একটা ইনপুট আছে। এটাকে আবার ইনপুট বলা হয় না, এটাকে বলা হয় সিলেক্ট। এরকম সিলেক্ট, ঠিক আছে, সিলেক্ট আপাতত কিছু নাই। ও, সিলেক্ট আপাতত কিছু নাই। ধরেন এখানে আপনি একটা লেভেল বসাই, সেম লেভেল, ধরেন এখানে একটা লেভেল দিলাম ইনপুটের সিলেক্টের আগে, এটাতে বললাম যে enter your permanent division। ঠিক আছে, enter your permanent division, পাশে একটা ছোট ড্রপ ডাউন। এটার মধ্যে এই যে সিলেক্ট শুরু, সিলেকশন, সেটাকে বলা হয়েছে সিলেক্ট ট্যাগ। সিলেক্ট ট্যাগের ভিতরে আপনার অনেকগুলা অপশন থাকে, সিলেক্টের মধ্যে অনেকগুলা অপশন থাকে। অপশনের দুটো জিনিস থাকে, একটা হলো এই যে অপশনের ভিতরে এই জায়গা, আর একটা হলো এই যে অপশনের ভ্যালু। ঠিক আছে, এটা ওই যে সেম প্রসেস। এখানে যা লিখবেন এটা হলো জাস্ট দেখার জন্য, ভ্যালুর মধ্যে যেটা থাকে এইটা মূলত আমার ডাটাবেসে যাবে। ঠিক আছে, কেউ যদি এটা সিলেক্ট করে তাহলে এই ডাটাটা ডাটাবেসে যাবে। ধরুন এখানে আপনি দিলেন, আচ্ছা, এটা তো ডিভিশন, এখানে তো প্রত্যেকটা ডিভিশন দিতে হবে, আর হ্যাঁ। নামের জায়গায় ঢাকা, রাজশাহী, খুলনা, এই যে আলাদা দিতে হবে। ঢাকা আমি করে ডুপ্লিকেট করে নিলাম না, ঢাকা সিলেক্ট। এইভাবে তো মাল্টিপল সিলেকশন হবে না? হ্যাঁ, না মাল্টিপল হবে না, ড্রপ ডাউনে মাল্টিপল হয় কিভাবে? ও সরি, বরিশাল কি হয়ে গেছে, খুলনা। খুলনা, এটা কি রংপুর বিভাগ না? ময়মনসিংহ বিভাগ। একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা, আরেকটা বাদ আছে, চিটাগাং। এই এখন দেখবেন আমার এখানে রাজশাহী হতো বা
হুম? রাজশাহী হ্যাঁ রাজশাহী। ডিভিশন কয়টায়? 8টা না? 8টায় মনে হয় 7টা, রংপুর রাজশাহী। রাজশাহী। এই যে মনে করেন এরকম একটা ট্রাভার্স, সে এখান থেকে এসে যে কোনো একটা সিলেক্ট করতে পারে। আর এটা অটোমেটিক, নিচে জায়গা না থাকলে উপরে চলে যাবে, উপরে জায়গা না থাকলে নিচে চলে আসবে। নিচে চলে আসবে। ঠিক আছে, এখন এটা অনেক সময় এমন থাকে, ধরেন এটা যদি থাকে, ধরেন আমি কিছুই করিনি, এখানে হাতে দিইনি, বাই ডিফল্ট কি চলে যাবে? ঢাকা। ঢাকা। তো এটার জন্য অনেক সময় এখানে এক্সট্রা একটা অপশন রাখে, এটা খালি থাকে, কোনো ভ্যালু নাই। এখানে বলা থাকে কি সিলেক্ট ডিভিশন। মানে আপনি যদি হাত না দেন তাইলে সিলেক্ট ডিভিশন থাকবে। হ্যাঁ খালি থাকবে, কোনো ভ্যালু যাবে না যতক্ষণ না আপনি সিলেক্ট করতেছেন, যতক্ষণ না আপনি এরকম কোন একটা সিলেক্ট করতেছেন। ঠিক আছে, এই এক টাইপের ড্রপ ডাউন থাকে। ঠিক আছে, এটা অনেক ক্ষেত্রে ইউজ করা হয়, যেমন ওই জন্ম তারিখে জন্ম সাল ইয়ার দেওয়া থাকে, ইয়ার দেওয়া হয় না, ইয়ার দিলে তো আপনার অনেক ইয়ার দেওয়া লাগবে, অনেকগুলো ড্রপ ডাউন। জন্ম তারিখের জন্য নরমালি ডেট ইউজ করা হয়। এটার পরে একটা বিয়ার দিলাম, বিয়ার দিয়ে বললাম ইনপুট ডেট, ইনপুট টাইম ডেট, এবারে ক্যালেন্ডার চলে আসবে, উপরে লেভেল দেইনি, যদি একটা লেভেল দিই, এটা লেভেল দিয়ে বললাম যে এটা ইওর ডেট বার্থ ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ, পর একটা বিয়ার যেটা ডেট অফ বার্থ, এখানে অটোমেটিক এসে ক্যালেন্ডার চলে আসে, ফুল ক্যালেন্ডার। ক্যালেন্ডারটার জন্য কি দিতে হবে? ইনপুট টাইপ ডেট, এখানে আপনার যত পর্যন্ত লাগে। 1988 সালের কোন একটা ডেট চলে আসবে, টুডে দিলে ক্লিয়ার দিলে চলে যাবে। ঠিক আছে, এখানে আলাদা করে কিছু লাগে না, জাস্ট ইনপুট টাইপ ডেট। আর ফর্মে একটু প্রবলেম হয় কেন, কারণ ফর্মে অ্যাট্রিবিউট অনেক, তো মনে রাখা কষ্ট হয়েছে কোনটা কোন কাজে ইউজ করা হয়। একটু টাফ। ঠিক আছে, কোনটা কোন কাজে ইউজ করা, অ্যাট্রিবিউট ভালো। ঠিক আছে, তবে ইম্পর্টেন্ট হলো যে টাইপটা, ইনপুট টাইপটা হলো একদম মাস্ট, মনে রাখতে হবে যে কখন কোনটা ইউজ করবো। ইনপুট টাইপের উপর অনেক কিছু ডিপেন্ড করে। আর সেকেন্ড যেটা লাগে সেটা হলো যে নেম। এই নেম আপাতত লাগতেছে না, এখন যদি আমি এখানে নেম না দিতাম তাও কোনো সমস্যা হতো না, এটাতে দরকার ছিল, এই যেগুলোতে যদি নেম না দিতাম কোনো সমস্যা ছিল এখন তো আমাদের ব্যাকগ্রাউন্ডে কিছু লাগতেছে না। ডাটাবেসে যাইতেছে, ডাটাবেসে যখন যাবে তখন অবশ্যই আমার এই নেমটা তখন নেমটা এডিট করবে। অনেক সময় এমন করা হয় কি যে আমরা এখানে সব ঠিক লিখতেছি, বাট তাড়াহুড়া করতে গিয়ে এই নেমের মধ্যে লিখি না, এখন ডাটাবেসে দেখতেছি খালি ডাটা দেখতেছি, ডাটা রিড করতে পারতেছে। সিট করতে পারছি, তখন যদি প্রবলেমটা চেক করা যায় প্রবলেমটা হয়েছে কই, তখন ওইটার জন্য আপনি এটা মনে রাখা জরুরি। আর আপনি যদি দেখেন আপনার ডাটাবেসে খালি যেতেছে ব্ল্যাঙ্ক, তখন আপনি বুঝতে পারবেন সমস্যাটা কোথায় হয়েছে, তার মানে আমার নেমটা হয়তো বা খালি। ঠিক আছে, নেমটা হয়তো বা খালি। আবার অনেক সময় এমনও হয় যে আপনি কোথাও কোনো একটা পেজে ঢুকছেন, ঢুকে দেখলে যে আগে থেকে ওখানে কোনো একটা ভ্যালু দেওয়া আছে, অনেক সময় দেখবেন আগে থেকে ভ্যালু দেওয়া থাকে, যেমন মনে করেন এখান থেকে আপনার একটা নেম অলরেডি দেওয়া আছে, যে নেম দেওয়া আছে না, ইনপুট টাইপ নেম টাইপ আইডি, এখানে আমরা একটা ভ্যালু দিই, ভ্যালু এখানে মনে করেন যে লরেন ইসলাম, লরেন মানে যে ডেমো লেখা, আগে থেকে কেউ যখন ঢুকবে এরকম লেখা এইটাই আসবে। এটাই আসবে, পরে সে চাইলে এটাকে কাইটা নিজের মতো করে থাকে লিখতে পারে। এটা অনেক সময় ইউজ করা হয়, কারণ এক্সাম্পল এন্টার পাসওয়ার্ড দিয়েছেন না, এই সেম আরেকটা ধরনের এটারে বললেন যে এন্টার ইওর পাসওয়ার্ড, এটারে বললেন ফোন, ফোন ফর ফোন, ইনপুট টাইপ কি হবে তাহলে ফোনের
নাম্বার যদি নাম্বার দেওয়া হলে ইনপুট টাইপ নাম্বারের ক্ষেত্রে টেক্সট ইউজ করা হয়। অনেকে ওই যে ইউজ করে না প্লাস ডবল এইট হবে ও হ্যাঁ কান্ট্রি কোড, এগুলোর জন্য টেক্সটটাই রাখা হয়। কারণ আপনি চাইতেছেন যে আপনি এখানে একটা তাকে এক্সাম্পল দেখাবেন যেটা কি ফরম্যাটে দিবেন, ঠিক আছে? তখন আপনি যে এন্টার ইওর পাসওয়ার্ড দিবেন না, এন্টার ইওর এই যে পাস ফোন নাম্বার অথবা মোবাইল নাম্বার এরকম দিয়ে এই যে ইনপুটের যে ভ্যালুটা এখানে একটা ভ্যালু দিয়ে দিন, ইনপুটের সাথে একটা ভ্যালু দিয়ে দিলেন যে প্লাস ডবল এইট 01 এরকম। তাহলে কি সে যখন ঢুকবে তখন সে এরকম দেখতে পাবে এই ফর্ম, এটা দেই থাকবে তখন এটা সে মুছে নিজের মতো করে এই ফর্মেটে লিখতে ও পারবে। আচ্ছা ঠিক আছে, একটা হলো যে আমি এক্সাম্পল এক্সাম্পল একটা যেটা এই ফরম্যাটে লেখে, ঠিক আছে? আর অনেক সময় এগুলো থাকে না, লেভেল থাকে না, বিশেষ করে যে এগুলো এখানে কিন্তু কোনো লেভেল নাই। কি লেখা আছে সার্চ গুগল টাইপে সার্চ করতে গেলে কিন্তু লেখাটা চলে যাচ্ছে। হুম। উপরে কিন্তু এক্সট্রা করে কোনো লেভেল নেই, ফিল্ডের ভিতরেই একটা হালকা লেখা দিয়ে রাখছে, এটাকে বলা হয় প্লেস হোল্ডার। প্লেস হোল্ডার, ঠিক আছে? যেমন আমি এখানে ধরেন লেভেল দিব না, যে এন্টার ইওর নেম এই লেভেলটা আমি ইউজ করব না, কিন্তু আমি ইউজারকে বুঝাইতে চাই যে ভাই এখানে কিন্তু আপনার নামই দিতে হবে, ঠিক আছে? এই ফিল্ডের মধ্যে আপনার নাম দিতে হবে, তখন আমার এই ভ্যালুর কোনো কাজ নেই, ঠিক আছে? তখন এটা হয়ে যাবে কি প্লেস হোল্ডার। প্লেস হোল্ডারের মধ্যে আপনি বলতে পারেন যে এন্টার ইওর ফুল নেম, এখন বক্সটা খেয়াল করছেন? ও একটা হালকা লেখা থাকবে যে হ্যাঁ, কি এই যে দিতে হবে প্লেস হোল্ডার অ্যাট্রিবিউট বলে এটাকে, প্লেস হোল্ডার এন্টার ইওর ফুল নেম, এটা এরকম ভাবে শো করে, তো লিখতে গেলে আবার চলে যায়, লিখতে গেলে চলে যায়, যখন কোনো কিছু নাই তখন থাকবে, লিখতে গেলে আবার চলে যাবে। এটা কাজ করছে একটা না চাপ দিছে যে হ্যাং করছে না। সিস্টেমে সমস্যা হচ্ছে লোড নিতে হচ্ছে না। আচ্ছা, এখানে মনে করেন যেরকম প্লেস হোল্ডার ইউজ করা হয়, একটা হলো আমার ইনপুট টাইপ কি বলে আলাদাভাবে লেভেল ইউজ করা, আর একটা হলো লেভেল ইউজ না করে এটার সাথে প্লেস হোল্ডার ইউজ করা, ঠিক আছে? তো এটার মতো আরো অনেকগুলো ইনপুট টাইপ থাকে, যদি এ থেকে সার্চ করেন HTML ইনপুট টাইপ, এখানে অনেক টাইপের অনেক রকম ইনপুট টাইপ পাবেন, এই যেগুলো ট্যাব বাটন চেক বক্স টেন লোকাল ইমেইল ফাইল হিডেন ইমেজ। সাবমিটের জন্য হলো যে এটা সাবমিট, এটা ছাড়া তো ফর্মের কোনো কাজ নাই, এটা ছাড়া আপনি ফর্ম সাবমিট করবেন কিভাবে? ঠিক আছে, এখানে একটা বিআর দিয়ে লাস্টে একটা ইনপুট দিলাম, ধরেন সাবমিট, ইনপুট টাইপ সাবমিট, এটা মূলত হলো যে সাবমিট করার জন্য। এই যে লাস্টে কিছু লেখা নাই, এই ভ্যালুটা লিখে দিলাম যে সাবমিট, এটা হলো আমার এই সাবমিট বাটনটা, এটা সাবমিট হইতে পারে, লগইন হইতে পারে, পাই হইতে পারে, টু কার্ড হইতে পারে, যে কোনো বাটন হইতে পারে, এটা ক্লিক করলে মূলত আমার এই ফর্মটা সাবমিট হবে। ক্লিক করলে এই যে রিলোড নিতেছে না, এটা মূলত যে সাবমিট কিন্তু বাট আসলে ডাটাটা ভ্যানিশ হয়ে যেতেছে, ঠিক আছে? আরেকটা ইনপুট টাইপ থাকে, এটা হলো ইনপুট টাইপ রিসেট, রিসেট এটার ভ্যালু দিলাম রিসেট, একটা হলো সাবমিট আর একটা রিসেট। রিসেটটা হলো কি যখন আপনি কোনো কিছু লিখছেন বাট আমি এখন সাবমিট করতে চাই না, বারবার কাটা লাগবে না, রিসেটে ক্লিক করলে একদম সব এটা আবার নতুন করে চলে আসবে, মানে পেজ রিলোড দিবে না, রিসেট হয়ে যাবে আর কি ফর্মটা একদম খালি হয়ে যাবে। রিসেট দিলে একদম সব চলে গেছে, এই দুটো ইম্পর্টেন্ট, রিসেট আর সাবমিট। আর বাকি কিছু আছে এগুলো খুব একটা ইউজ হয়, যে উইক ইউআরএল টাইপ, ইমেজ ইউজ করা হয়, ফাইল ইউজ করা হয়, ইনপুট টাইপ ফাইল, ইনপুট টাইপ ইমেইল, ইমেইলের জন্য ইনপুট টাইপ ইমেইল, ইনপুট টাইপ ইমেইলটা কাজে লাগে, কারণ এটা না দিলে আপনি যতক্ষণ ইমেইল না দিবেন ততক্ষণ ফর্ম সাবমিট দিবেন না দিলে ইমেইল
ও ইমেল। ধরেন এখানে ইন্টারিয়র ফোন নাম্বার দিচ্ছেন না, বললেন যে ইনপুট টাইপ ইমেল, প্লেস হোল্ডারে বললেন এন্টার your email. ইওর ইমেল, আর একটা বিয়ার যে এন্টার ইওর ইমেল। এখানে যদি আপনি এরকম নরমালি লেখা দেন, দিয়ে যদি সাবমিট দিয়ে এখন প্লিজ ইনক্লুড @ইমেল অ্যাড্রেস এত অ্যাড্রেস, যখন আপনি এখানে প্রপার একটা ইমেল অ্যাড্রেস দিবেন, মানে একটা যে ইমেল অ্যাড্রেস দিলাম, তখন সেই সাবমিট। ইমেল না দিলে সাবমিট হবে না। ঠিক আছে, যেটা করবেন যে এখানে বাকি যেগুলো আছে এগুলো খুব একটা ইম্পর্টেন্ট, যে ইনপুট টাইপ কালার এগুলো ইউজ হয় না, দিছে যদি লাগে, তাই না, এক একজন এক এক কাজে ইউজ করে। যদি ইনপুট টাইপ কালার নেওয়ার জন্য, কারণ আপনি এমন একটা ওয়েবসাইট বানাইছেন যেখানে আপনি টি শার্ট সেল করেন, ঠিক আছে, কাস্টম টি শার্ট সেল করেন, তো ইউজার এখানে মনে করেন তার পছন্দ মতো যে ভাই আমি একটা টি শার্ট নিতে চাই এরকম কালার, এখানে আপনার ইমেল দিল, তার নাম ঠিকানা দিল, দিয়ে এখানে সাবমিট, আপনার ডাটাবেসে চলে আসলো যে অমুক ইউজার এই কালারের একটা টি শার্ট তার লাগবে, অথবা টি শার্টের উপর একটা লোগো দিবেন, লোগোর যে কালারটা সেখানে সিলেক্ট করলো যে প্লিজ সিলেক্ট ইওর লোগো কালার, তো আপনি এই কালারের একটা লোগো টি শার্টে প্রিন্ট করে তার ঠিকানা যে অ্যাড্রেস দিয়েছে ওই ঠিকানায় পার্সেল পাঠিয়ে দিলেন। তো এই ক্ষেত্রে এরকম কালার ইউজ করা হয়। ইনপুটে ফাইল ইউজ করা হয় ফাইল নেওয়ার জন্য, তাই না, যে আপনি এটা জবের দিছেন, সার্কুলার দিছেন, সেখানে তারা সিভি আপলোড করবে, ইনপুট টাইপ ফাইল। তারপরে ছবি আপলোড করতে গেলে ইনপুট টাইপ ইমেজ, এটা হচ্ছে ইনপুট টাইপ ভিডিও, এটা হলো দেখা যায় না। আমরা অনেক সময় অনেক ফর্ম সাবমিট করি যেখানে কিন্তু আমাদের থেকে অনেক ইনফরমেশন নেয় যেটা আমরা দেখি না, ওইটা হলো ইনপুট টাইপ হিডেন। হিডেনের মাধ্যমে ওই যে ভ্যালুর মাধ্যমে এটার একটা এক্সাম্পল দিবেন? যেমন ধরেন এই যে আমি এখানে বড় একটা ফর্ম আছে না, সবকিছু মনে করেন যে খালি রাখবো, এখানে জাস্ট একটা ইনপুট নিলাম, ইনপুট টাইপ টেক্সট, এখানে প্লেস হোল্ডার দিলাম যে এন্টার ইওর নেম, আরেকটা বললাম এন্টার ইওর ইমেল, ইনপুট টাইপ কি হবে ইমেল, এখানে বললাম যে ইনপুট টাইপ সাবমিট। অনেকগুলো ফিশিং লিঙ্ক থাকে না অনেক সময়, ধরেন আপনি ঢুকছেন একটা ওয়েবসাইটে, এটা বললাম যে একটা চটকদার একটা বিজ্ঞাপন দেখে যে একটা স্পিন করলে 1 লাখ টাকা পুরস্কার, তো আপনি এখানে নাম দিলেন আর কি দিলেন আপনার ইমেল, তখন সে কি করলো আপনার এখানে একটা হিডেন ইনপুট রাখলো, একটা ইনপুট টাইপ দিল কি হিডেন, এটা কিন্তু আপনি দেখতে পারবেন, দেখতে পারতেছেন, আপনি ফিল আপ করে তো পারবেন, দেখতে পারতেছেন, বাট আছে কিন্তু এইটার মধ্যে একটা ওই যে ভ্যালু আছে না, কারণ আপাতত টেক্সট দিয়ে রাখলাম, আপাতত টেক্সট, এই ভ্যালুর মধ্যে ডিরেক্ট নাম্বার না নিয়ে ধরেন কোনো একটা প্যারামিটার দিয়ে সামহাও আপনার ডিভাইসের লোকেশন নেওয়া যায়, অনেক কিছু নেওয়া যায়, ডিভাইসের লোকেশন, ব্রাউজার কি ব্রাউজার চালাইতেছেন, পিসিতে নেট আছে নাকি নাই, এরকম অনেক কিছু নেওয়া যায়। তো ধরেন এখান থেকে আপনার সেই কোনো একটা সেন্সিটিভ ইনফরমেশন, যেমন আপনার ফোন নাম্বারটা সে নিয়ে নিল এখান থেকে, ঠিক আছে, এখানে আপনার ফোন নাম্বার আছে, ঠিক আছে, ফোন নাম্বার অথবা ডিভাইসের আইপি অ্যাড্রেসটা নিয়ে নিল, ঠিক আছে, এরকম লাগতেছে না দেখতে, এই যেরকম। এবার এই যে টাইপটা টেক্সট থেকে জাস্ট কি করবে, আর আমি কি মনে করছি, আমি যখন নেম দিব ইমেল দিব সাবমিটে ক্লিক করব, আমি এই যে ইন্সপেক্ট করে দেখি ডেভেলপার টুলস থেকে এই যে ফর্ম না, তুই দেখেন আমার এই যে হিডেনের মধ্যে কিন্তু আমার ফোন নাম্বারটা আছে, আমি কিন্তু দেখতেছি না, আমি গেলাম না দেখে, আমি সুন্দর মতো এখান থেকে এসে ঠিক আছে নেম আর ইমেলই তো চাইছে, দিলাম সাবমিট, ডাটাবেসে কিন্তু আমার ওই এখানে যে ভ্যালুটা দেওয়া আছে, যে ভ্যালু এখানে তো এরকম নাম্বার লেখা থাকে, এখানে একটা প্যারামিটার ভ্যারিয়েবল দেওয়া থাকে কোনো একটা, যেটার মাধ্যমে আমার ডিভাইসের কোনো একটা ইনফরমেশন নেয়, ওটা মনে করেন চলে গেল, বাট আমরা দেখতে পারতেছি এরকম অনেক কিছু আপনার ইয়ে থেকে যায়। আবার মনে করেন যে যখন কোনো প্রোডাক্টের মধ্যে যে অ্যাড টু কার্টে ক্লিক করি, অটোমেটিক কার্টে অ্যাড হয়ে যায় প্রোডাক্টের প্রাইস সহ, তখনও কিন্তু আমরা যে প্রাইস তো বইলা দিই না,
না, জাস্ট অ্যাড টু কার্টে ক্লিক করে অটোমেটিক ওই প্রোডাক্টের প্রাইস চলে আসে, প্রাইসটা কি হিডেন থাকে? ওগুলো হিডেন অবস্থায় চলে যায়। ও, প্রাইস অনেক ক্ষেত্রে এটা ইউজ করা হয় এরকম হিডেন নেওয়ার জন্য। এটা আনইথিক্যাল কাজে ইউজ করা, আবার ইথিক্যাল কাজেও দরকার হয়। ঠিক আছে, কারণ এই যে এখান থেকে যখন আমি এই যে ইয়েতে ক্লিক করবো, ধরেন ক্লাসেসে ক্লিক করবো, ঠিক আছে, তো এই যে ক্লাসেসে ক্লিক করলে আমাকে এই পেজে নিয়ে আসছে। আমি কিন্তু এই পেজের যদি যে আইডি গুলো জেনারেট হতো না ছোট ছোট, হুম। ওই যে হাবিজাবি একটা আইডি, কোন একটা আইডি জেনারেট হতে সার্চ করার পরে ইনপুট টাইপ, এই যে কোশ্চেন মার্কের পরে কিউ ইকুয়ালস টু, এই যে এটা, তারপরে এই যে একটা কোড, এই কোডটাকে আমরা তাকে বলে দিছি, না, এটা হিডেন অবস্থায় অটোমেটিক ওখানে ছিল, ওখান থেকে নিয়েছে। এগুলো অটোমেটিক জেনারেট, এগুলোকে স্লাগ বলা হয়। এই যে হাবিজাবি নাম্বারগুলো দেখতেছেন না, এগুলোকে বলা হয় স্লাগ। স্লাগ, স্লাগ জেনারেটর আছে, ইউআরএল স্লাগ জেনারেটর। এই যে ইউআরএল এর পরে এটা হাবিজাবি নাম্বার থাকবে। এখানে স্লাগ জেনারেটর আছে, অনেকে অনেক ভাবে জেনারেট করে। যেমন ধরেন নিউজ ফিড গুলো, যে ইয়াগুলো থাকে, কি বলে এটাকে, নিউজ ফিড গুলো, নিউজ পোস্ট গুলো, প্রথম হবে অনেকগুলো নিউজ আছে না, হুম। যে কোনো নিউজ যদি আমরা এখানে ক্লিক করি, এই যে বাংলাদেশ ডিস্ট্রিক্ট, তারপরে এই যে এগুলো হলো আপনার স্লাগ। কোন একটা নিউজে ক্লিক করলে কোন একটা স্লাগ আসছে। এগুলো অটোমেটিক চলে আসে, এগুলো দেওয়া লাগে না। এগুলো যখন যে পোস্টটা আপলোড করছে তখনই জেনারেট হয়ে গেছে এই এই কোডটা, এটা চেঞ্জ হয় না। তবে এটা যখন কেউ আপলোড করছে, নিউজটা কেউ না কেউ আপলোড করছে, তাদের একটা ড্যাশবোর্ড আছে, ওইখান থেকে ছবি দিছে, লেখাগুলা দিছে, দিয়ে আপলোড করছে, তখন ওটা জেনারেট হয়ে গেছে। বিনোদনে গেলে কোন একটা ইয়েতে ক্লিক করলেন, ধরেন এই যেটার একটা ইউনিক কোড আছে, ঠিক আছে, এটা অনেকে নিজের মতো করে জেনারেট করে নেয়। অনেকে এমন রাখে, ধরেন যে শুরুতে তারিখ, স্লাগের শুরুতে একটু তারিখ রাখলো, আন্ডারস্কোর দিয়ে টাইম রাখলো, আন্ডারস্কোর দিয়ে এরকম একটা নাম্বার রাখলো, যাতে স্লাগ দেখে সে বুঝতে পারে যে এটা কখন আপলোড করা হয়েছে, এরকম টাইপের ইনফরমেশন। স্লাগ ম্যানুয়ালি জেনারেট করতে হয়। তা কি ম্যানুয়ালি জেনারেট করতে হয়? ম্যানুয়ালি বলতে ওইটা না, মানে আপনি কোডটা ম্যানুয়ালি লিখে দিতে হয়, যে এই কোডটা লিখলে আমার এই স্লাগটা জেনারেট হবে। এরপর থেকে আর করা ডেভেলপারের করা লাগে ম্যানুয়ালি, বাট যে ইউজার যে আপলোড করবে তার ম্যানুয়ালি কিছু করা লাগে না। সে জাস্ট নরমালি সাবমিট করবে, স্লাগ অটোমেটিক জেনারেট হয়ে যাবে ডাটাবেসে। স্লাগটা যে তৈরি হবে, এই কোডটা তো ম্যানুয়ালি লিখে দিতে হবে না। যে যখন এটা সাবমিট হবে, স্লাগটা কিভাবে, স্লাগের যে ফরম্যাটটা কেমনে জেনারেট হবে, কয় ডিজিটের থাকবে, কয় ফিল্ড, মানে কতটুকু ডিজিটের ডেট কি থাকবে কিনা, ডেট থাকবে কিনা, ফরম্যাট থাকে না, সবাই তো এরকম হাবিজাবি দিয়ে রাখবে না। যেমন ওরা যেমন কোড দিয়ে রাখছে না, অনেক ওয়েবসাইট আছে আপনার ইয়ে করে রাখে, যদি কিছু থাকছে কিনা, মানে এক এক জনের স্লাগ এক এক রকম থাকে। এখানে তো নিউজ আছে না? যে টাইপের নিউজ ইভেন্টস, এই যে না দেখেন কি ইউজ করছে, নাম্বার 1 2 3 4 5 5 ডিজিটের একটা নাম্বার ইউজ করছে। আর যদি আপনি ইয়াতে যান, এখানে যদি ক্লিক করেন, এই যে এটাও কিন্তু একটা স্লাগ। কিন্তু এখানে ডিটেইলস আছে। হ্যাঁ, এই যে স্লাগ জেনারেটর একটা ইয়ে লেখা ছিল না, হুম। স্লাগ জেনারেটর, এই যে স্লাগ জেনারেটর, সেপারেট উইথ ড্যাশ, সেপারেট উইথ আন্ডারস্কোর, এই যে এটা যেমন সেপারেট উইথ কি করছে, ড্যাশ ড্যাশ, প্রত্যেকটা ওয়ার্ডের মাঝখানে মাঝখানে ড্যাশ বসে বসে এটা স্লাগ বানায় ফেলছে। মানে এক এক কোম্পানি তার ইচ্ছা অনুযায়ী যেটাতে তার সুবিধা হয় সেটা ইউজ করে। ওনারা যেমন ইউজ করছে, এটা তার ওই টাইটেলটাই জাস্ট নামগুলো আলাদা আলাদা হয়ে যাবে এই স্লাগের দ্বারা। এই ফরম্যাটটা আপনাকে বলে দিতে হয় যে স্লাগটা কিভাবে আপনি তৈরি করবেন, ঠিক আছে।
এটা কি আমার HTML এ লাগবে? না HTML লাগে না। তবে এই টার্ম গুলা সামনে আসবে, তো তখন আর এগুলো নতুন লাগবে না। এটার রেকর্ডিংটা আরেকবার দেখতে হবে। হুম। আচ্ছা। তো যেগুলো কতগুলো বাকি আছে এগুলো দেখেন, যেমন এই যে হুম। ফাইল হিডেন, জাস্ট ওই যে এটার জায়গায় বসাবো, জাস্ট এখানে ইয়ে বসাইছি না, টেক্সট বসাইছি, হুম। টেক্সটের জায়গায় মনে করেন যে ডেট টাইম File. দিয়ে দেখলে কেমন আসে, ডেট টাইম দিলে আউটপুটটাতে কিরকম টাইপের ইনপুট নিয়ে আসে, যে ডেট টাইম এখন দেখবেন তখন শুধু ডেট নিছে না, এখন হয়তো বা ডেট সাথে টাইমও নিবে, যেরকম হয়ে গেল। ডেট টাইম দেখো, ডেট টাইম লোকাল, ডেট টাইম ডেট প্লাস টাইম এম পি এম করতে পারছি। ঠিক আছে, এখানে বসা দেখো কোনটাতে কিরকম আসে। ঠিক আছে। আচ্ছা।